আমাদের যখন আমরা ডিজাইন অফ ট্রাস করব, আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে লোড কোন কম্পোনেন্ট থেকে কোন কম্পোনেন্টে আসতেছে, এবং ফাইনালি আমাদের টার্গেট থাকবে বিভিন্ন প্রকার লোডকে ট্রাসের জয়েন্টে নিয়ে আসা পয়েন্ট লোড হিসেবে বা কনসেন্ট্রেটেড লোড হিসেবে। যখন আমরা একটা ট্রাসের মধ্যে কি ধরনের লোড অ্যাপ্লাইড হচ্ছে, এই সব ধরনের লোডকে নিয়ে আসতে পারবো হচ্ছে ট্রাসের জয়েন্ট পয়েন্টে, তখন ফাইনালি আমরা ওই ট্রাস মেম্বারগুলোর মেম্বার ফোর্স বের করতে পারবো, সে হয়তো বা কম্প্রেশনে বা টেনশনে থাকবে, এবং ফাইনালি আমরা চার্ট ইউজ করে সেই মেম্বারগুলোর সেকশন বের করতে পারবো। তো লাস্ট ক্লাসে আমরা যে ডিজাইনটা পড়ছিলাম সেটা হচ্ছে ডিজাইন অফ পার্লিন। টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা, টোটাল রুফ ট্রাসের যে অ্যারেঞ্জমেন্টটা, রুফিংটা দেওয়া হচ্ছে সিজিআই শিট দিয়ে, এবং সিজিআই শিটের উপরে হচ্ছে তোমার সম্পূর্ণ লোডটা আসতেছে। সিজিআই শিট, পার্লিন, তারপর বিভিন্ন রকম এলিমেন্টের যে ডেড লোড আছে সেই ডেডগুলো তো আছেই, তার উপরে আবার আবার বিভিন্ন রকমের ল্যাটারাল লোড আসতেছে। বিভিন্ন রকমের ল্যাটারাল লোড বলতে বেসিক্যালি এখানে আমরা উইন লোডটা কনসিডার করব। তো উইন লোড যখন আসতেছে, তো এই বিভিন্ন রকম লোডগুলো সিজিআই শিটে প্রথমে আসতেছে, সেখান থেকে সেটা পার্লিনে কনভার্ট হচ্ছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে পার্লিনের আমরা দুই রকমের ডিজাইন করব। একটা ডিজাইন করব শুধুমাত্র চিন্তা করব পার্লিনের উপরে যদি সব ধরনের ডেড লোড আসে তাহলে সেকশন কত আসে সেটা আমরা চার্ট ইউজ করে বের করব। আর আরেকটা কেস হচ্ছে যে যদি পার্লিনের উপরে ডেড লোড প্লাস উইন লোড দোনো ধরনের লোডই আসে, সেই ক্ষেত্রে পার্লিনের সেকশন বের করব। তো আমরা লাস্ট ক্লাসে অলরেডি আমাদের ডিজাইন অফ পার্লিন ইউজিং কনসিডারিং ডেড লোড অনলি কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডিজাইন অফ পার্লিন কনসিডারিং বোথ ডেড লোড অ্যান্ড উইন লোড, দোনোটা কনসিডার করে কাজ করব। ঠিক আছে, অলরেডি তোমরা C313 কোর্সে উইন লোড এবং আর্কওয়ার্ক লোড ক্যালকুলেশন শিখে আসছো। যদি তোমাদের একটু রিকল করি, তোমরা এই সূত্রটার সাথে পরিচিত কিনা? QZ equal to CC CI CZ VV square. ওকে, আচ্ছা, এই সাস্টেন উইন্ড প্রেসার এখানে সিসি সিআই সিজেড কি তিনটা কোএফিশিয়েন্ট ছিল। সিসি এর ভ্যালুটা হচ্ছে একটা মুখস্থ ভ্যালু ছিল, যে ভ্যালুটা হচ্ছে কত, ভ্যালোসিটি টু প্রেসার কনভার্সন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে কি ভ্যালোসিটি থেকে প্রেসারে কনভার্ট করতেছে, এবং এই সিসির ভ্যালুটা ছিল 47.2 × 10⁻⁻6। এই ভ্যালুটা একটা মানে কনস্ট্যান্ট মুখস্থ ভ্যালু ছিল। আচ্ছা, এটা গেল সিসি। তারপর সূত্রের মধ্যে আছে সিআই, ইম্পর্টেন্স ফ্যাক্টর। বিভিন্ন ধরনের স্ট্রাকচার বিভিন্ন রকম ইম্পর্টেন্ট থাকে, তো এই কি ধরনের স্ট্রাকচার তার অকুপেন্সির বেসিসে তোমার বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ইম্পর্টেন্স ফ্যাক্টর ডিফারেন্ট হয়। ওকে, তো সূত্রের মধ্যে আছে সিআই, স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর। আমরা এই ভ্যালুগুলো অলরেডি তোমরা বিএনবিসি এর ইউজ করে কিভাবে এই ভ্যালুগুলো নিতে হয় এই জিনিসগুলো শিখে ফেলছো C313 কোর্সে। তারপর আরেকটা কোএফিশিয়েন্ট আছে সিজেড, কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিশিয়েন্ট। ওকে, এই কোএফিশিয়েন্টটা তোমার গ্রাউন্ড থেকে কতটুকু হাইটে তুমি বের করতেছো কোএফিশিয়েন্টটা, এবং এট দ্য সেম টাইম কোন ধরনের এক্সপোজার ক্যাটাগরির জন্য বের করতেছো, এই দুটোটা জিনিসের উপর নির্ভর করতেছে। দ্যাট মিন্স গ্রাউন্ড থেকে হাইট এবং এক্সপোজার ক্যাটাগরি। আমরা লাস্ট ক্লাসে বলছি এবং তোমরা C313 কোর্সেও দেখছো যে হচ্ছে বিএনবিসি 1993 অনুযায়ী বাংলাদেশের যে এরিয়াটা টোটাল, এটাকে তিনটা এক্সপোজার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সি। এক্সপোজার এর কথা যদি বলি সেটা একেবারে ঢাকার মতো অনেক বেশি ঘনবসতিপূর্ণ এলাকা যদি বলি সেটা এক্সপোজার ক্যাটাগরি এ। বিতে এই ঢাকায় যেরকম একটার পর একটা একটু বিল্ডিং একেবারে ঘনবসতিপূর্ণ ভাবে জিনিস হচ্ছে, সেখান থেকে এক্সপোজার বিতে এই রেটটা একটু কম, মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর ডিস্টেন্স বেশি, স্পেস আরেকটু স্পেশিয়াস। আর এক্সপোজার সি এর কথা যদি বলি সেটা একেবারে কোস্টাল সাইডের, ওকে, কোস্টাল এরিয়া সাইডের, ব্যারিয়ার একদম নাই বললে যেটা। এরকম তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। সিজেডটা হচ্ছে তোমার কোন এক্সপোজার ক্যাটাগরিতে আছে এবং গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু হাইটের জন্য তুমি এই কোএফিশিয়েন্টটা বের করতেছো, এই দুটো জিনিস ম্যাটার করে সিজেড এর ভ্যালুর জন্য। তো আমরা সিআই সিজেড এগুলো বেসিক্যালি হচ্ছে চার্ট থেকে বের করি, আর সিসি এর ভ্যালু তো ডিরেক্টলি হচ্ছে এই মুখস্থ ভ্যালুটা। তো এই সবগুলো ভ্যালু যখন তুমি এই সূত্রের মধ্যে বসায় দিচ্ছ, এবং আরেকটা হচ্ছে তুমি কোন লোকেশনের জন্য হচ্ছে এই সাস্টেন উইন্ড প্রেসারটা বের করতেছো, ওকে, কোন লোকেশনের জন্য সাস্টেন উইন্ড প্রেসারটা বের করতেছো, এটাও ইম্পর্টেন্ট। তোমাদের মনে করো প্রত্যেকে যে তোমাদের কিন্তু
করছো ডিজাইনটা, সেই ডাটা নিয়ে কন্টিনিউড থাকবে। তোমাদের হয়তো বা প্রত্যেকবার যখন আমি ল্যাব রিপোর্ট অ্যাসাইন করে দিব, আমি ওই ডাটাটা আবার হচ্ছে অ্যাসাইনমেন্টে যেমন তোমরা যে যে কোশ্চেনের বেসিসে অ্যাসাইনমেন্ট দাও, একইভাবে আমি ওই ডাটাটা প্রত্যেকটা ল্যাব রিপোর্টের মধ্যে হচ্ছে অ্যাড করে দিব, কিন্তু মানে একই ডাটা থাকবে। একটা প্রত্যেকেরই যে ইন্ডিভিজুয়াল রোল ওয়াইজ ডাটাটা তৈরি হয়েছে, সেই ডাটা ইউজ করেই আমরা পুরো রুফ ট্রাসের ডিজাইনটা করব। তো যার যে লোকেশনটা ইউজ করছো, সেই লোকেশনের অলরেডি তোমরা চার্টটা ইউজ করে ভিভি বেসিক উইন্ড স্পিড ভ্যালু কত সেটা অলরেডি ইউজ করে আসছো। ওকে, গত ইউজ করো নাই গত ক্লাসে, জাস্ট হচ্ছে ডিজাইন ডাটার মধ্যে লেখা থাকার কথা তোমাদের। ফাইন। তো ওই চার্টের মধ্যে বেসিক উইন্ড স্পিডটা দেওয়া হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে, কিলোমিটার পার আওয়ারে দেয়া। তো তুমি যখন চার্ট থেকে সিআই, সিজেড এবং তোমার লোকেশন অনুযায়ী ভিভি স্কয়ারের ভ্যালু বসায় দিলা এবং সিসির ভ্যালু যেটা মুখস্থ, এই সবগুলা ভ্যালু বসানোর পরে তোমার কিউজেড এর ভ্যালু পাবা। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা তোমার এটা হচ্ছে বিএনবিসি তে লিখে দেয়া আছে, যদি ভিভি এর ইউনিটটা তুমি কিলোমিটার পার আওয়ারে বসাও, ওকে, যদি ভিভি এর ইউনিট কিলোমিটার পার আওয়ারে বসাও, সেক্ষেত্রে তোমাদের কিউজেড এর ভ্যালুটা আসবে কিলো নিউটন পার মিটার স্কয়ার, সিজেড এর কিউজেড এর ভ্যালু আসবে কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, তারপরে এটা গেল সাস্টেন উইন্ড প্রেসার বের করা। যখন সাস্টেন উইন্ড প্রেসার বের করে ফেলছি, তখন আমরা যদি সাস্টেন উইন্ড প্রেসারকে সিজি এবং সিপি এই দুটোর সাথে গুণ করি, তাহলে আমরা পাবো ডিজাইন উইন্ড প্রেসার পিজেড এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এবং সিজি এবং সিপি এই দুটো ভ্যালু আমরা হচ্ছে চার্ট থেকে বের করব। ওকে, গাস্ট কোএফিশিয়েন্ট এবং হচ্ছে সিপি হচ্ছে তোমার এক্সটার্নাল প্রেসার কোএফিশিয়েন্ট। ওকে, অলরেডি তোমরা সিপি এর ক্ষেত্রেও জানো যে দুইটা জিনিস, একটা থাকে উইন্ডওয়ার্ড সাইড, একটা থাকে লিওয়ার্ড সাইড। ওকে, তো সিপি এর ভ্যালু ভ্যারি করবে উইন্ডোয়ার্ড সাইড না লিওয়ার্ড সাইড। এই সবগুলা ভ্যালু বসানোর পরে ফাইনালি আমরা পিজেড অর্থাৎ ডিজাইন উইন্ড প্রেসার পাবো ইন কিলোনিউটন পার মিটার ইউনিট ফর বোথ, তো উইন্ডোয়ার্ড সাইড এন্ড লিওয়ার্ড সাইড। ওকে, আমাদের আজকের কি বললাম আমরা, যে আমাদের আজকের পার্লিনের ডিজাইনটা হবে কনসিডারিং বোথ ডেড লোড প্লাস উইন্ড লোড। তাহলে আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডেড লোড কি কি আসবে আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। আমরা লাস্ট ক্লাসে যখন আমাদের টার্গেট কি ছিল, যখন আমরা ডিজাইন অফ পার্লিন কনসিডারিং ডেড লোড করছি, আমাদের আলটিমেট টার্গেট ছিল কিন্তু একটা সেকশন বের করা পার্লিনের, যেখানে শুধুমাত্র আমরা চিন্তা করছি পার্লিন হচ্ছে ডেড লোডটা সাপোর্ট করতেছে। ওকে, ডেড লোডের ওয়েটটা নিচ্ছে। তো এটা করার জন্য আমরা কি করছিলাম, আমরা অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস এফ এর ভ্যালু বের করে আসছি। আমাদের মেইন টার্গেট ছিল অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস এফ এর ভ্যালু বের করা, এবং আমরা অলরেডি জানি যে কোনো ধরনের স্টিল তুমি ইউজ করো না কেন, সেই স্টিলের যে ইল্ড স্ট্রেংথ, ওকে, যেই ধরনের স্টিল তুমি ইউজ করতেছো সেই ধরনের স্টিলের যে ইল্ড স্ট্রেংথ তার 66% হচ্ছে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। তুমি সুতরাং আমাদের আলটিমেট টার্গেট ছিল, একেবারে আমি যদি শুরুর কথাগুলো বাদ দিয়ে একেবারে সহজ কথাই বলি, আমাদের আলটিমেট টার্গেট ছিল যে আমরা যে সেকশনটা চুজ করব সেই সেকশনের অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা বের করা। তো এই সেকশনের একটা সেকশনের অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস বের করার জন্য আমাকে এরপরে এবার ব্যাক এর দিকে যদি যাই, আমার এম এক্স এক্স এবং এম ওয়াই ওয়াই মোমেন্টের দরকার। তো আমরা যে লোড, টোটাল ডেড লোডটা পার্লিনের উপর আসতেছিল, সেটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিয়েছিলাম, WDLX এবং WDLY। এই দুইটা লোডের কারণে যে মোমেন্টগুলো ক্রিয়েট হয়েছিল, সেই মোমেন্টগুলাই হচ্ছে আমাদের এই ফর্মুলার MXX এবং MYY ছিল। তারপর আমরা চার্ট থেকে একেবারে লোয়েস্ট বা স্মলেস্ট সেকশন থেকে স্টার্ট করে ট্রায়াল দিয়ে স্টার্ট করছিলাম, যখন আমাদের যেই এফ এর ভ্যালুর জন্য যে স্মলেস্ট সেকশন যার জন্য এফ ওয়াজ লেস দেন এফ বি, ওকে, দ্যাট মিনস অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস ইজ লেস দেন অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস হয়েছে, সেটাকে আমরা বলছি হচ্ছে যে এই সেকশনটাই হচ্ছে এডিকুয়েট, ওকে, স্মলেস্ট সেকশন। এবং অ্যাট দ্য সেম টাইম এটা বের করার পরে আমরা আরেকটা চেকও দিছিলাম যে সেলফ ওয়েটের। আমি শুরুতে যে অ্যাজিউম করে আসছি পার্লিনের সেলফ ওয়েট এত ধরে ক্যালকুলেশন করে আসছিলাম, সেই ক্যালকুলেশনটা ওকে আছে কিনা আমি যে সেকশনটা চুজ করলাম সেটার সাথে, যদি আমি যেটা অ্যাজিউম করে আসছি তার থেকে আমি যে সেকশনটা চুজ করলাম তার সেলফ ওয়েটটা কম আসে, এর মানে আমার সেকশনটা অ্যাডিকুয়েট। যদি না আসে তখন রিভাইজ সেকশন নেওয়া লাগছে, একটু বড় সেকশন নিয়ে কাজ করা লাগছে। ফাইন, এটা ছিল আমাদের ডিজাইন অফ পার্লিন কনসিডারিং ডেড লোড অনলি। তো আমরা অলরেডি জানি যে বিভিন্ন ধরনের ডেড লোড যেগুলো পার্লিনের উপরে আসা পসিবল, এই সব ধরনের ডেড লোড গুলা
থেকে যে টোটাল ডেড লোড আসছিল সেটাকে আমি যখন দুইটা কম্পোনেন্টে ভাগ করে দিছি তখন কত মোমেন্ট আসবে এই সবগুলো কিন্তু আমরা জানি। ওকে, আমাদের কাছে WDLX এবং WDLY কত অলরেডি জানা লাস্ট রিপোর্ট থেকে। আজকের ক্লাসে আমাদের টার্গেট যেটা হবে, একইভাবে আমরা WX এবং WY বের করব। ওকে, এখানে আগেরটাতে শুধুমাত্র ডেড লোডের কন্ট্রিবিউশন ছিল, এখন কিন্তু তোমার উইন্ড লোডেরও কন্ট্রিবিউশন অ্যাড হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আরো একটা জিনিস আমরা বলছিলাম যে পার্লিনে না, ট্রাসে যখন হচ্ছে তোমার আচ্ছা ট্রাসে যখন পার্লিন বসানো হবে, আমরা লাস্ট ক্লাসেই বলছিলাম যে পার্লিন গুলো বসানো হবে ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি। আচ্ছা, তো এই ট্রাস সারফেসের সাথে পার্লিন যেগুলো থাকবে সেগুলো পারপেন্ডিকুলারলি থাকবে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে ডেড লোড সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। ওকে, কিন্তু যখন উইন্ড লোডটা আসবে তোমার হচ্ছে এই ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। ওকে, ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে উইন্ড লোডটা আসবে। সে যখন উইন্ড লোডটা মনে করলাম যে আমরা ধরলাম যে উইন্ড লোডটা হচ্ছে এই ডিরেকশন থেকে আসতেছে, যে ডিরেকশন থেকে উইন্ড লোড আসতেছে, যেই সারফেস এটা ডিরেক্ট কন্টাক্ট পাচ্ছে, আমাদের উইন্ড লোড যদি এইদিকে আসে তাহলে এই সাইডে যে হচ্ছে তোমার ট্রাসের সারফেসটা আছে সে কিন্তু ডিরেক্ট কন্টাক্ট পাচ্ছে, তখন এই ডিরেকশনটা হয়ে যাবে তোমার, এই সাইডটা হয়ে যাবে উইন্ডওয়ার্ড সাইড এবং তোমার এই ডিরেকশনটা হয়ে যাবে হচ্ছে লিওয়ার্ড সাইড। ওকে, একইভাবে যদি উইন্ড এই ডিরেকশন থেকে আসে, ওকে, যদি উইন্ড এই ডিরেকশন থেকে আসে তখন আমরা এই সারফেসের সাইডটাকে বলবো হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড এবং তার অপোজিট সাইডটাকে বলবো হচ্ছে লিওয়ার্ড সাইড। ঠিক আছে? আচ্ছা, তো যখন উইন্ড আসবে হচ্ছে তোমার পার্লিনের উপরে, এটা হবে তোমার হচ্ছে ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি উইন্ডটা আসবে। ওকে, ট্রাস সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি ইদার সে কম্প্রেসিভ ফোর্স হিসেবে আসতে পারে, যেটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে যদি প্রেসার পজিটিভ হয় তখন আমরা সেটাকে বলি থ্রাস্ট, আর যদি তোমার প্রেসারটা নেগেটিভ হয় তখন আমরা বলি সাকশন। তোমার উইন্ডটা যখন আসবে ট্রাস সারফেসের উপরে, সে ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি আসবে, হয় এই ডিরেকশনে থাকবে না হয় এরকম ডিরেকশনটা থাকবে, পারপেন্ডিকুলার ডিরেকশন যেটা। ওকে, আচ্ছা, তো যখন এই ডিরেকশনে হচ্ছে উইন্ডটা আসতেছে, এর মানে কি এটা অ্যাকচুয়ালি কম্প্রেসিভ ফোর্স। ওকে, কম্প্রেসিভ ফোর্স হইতে যখন আসে তখন আমরা এই প্রেসারটাকে বলি হচ্ছে থ্রাস্ট। ওকে, থ্রাস্ট ধাক্কা যেটা। ওকে, আর যদি তোমার উইন্ডটা যেটা ট্রাস সারফেসে পারপেন্ডিকুলারলি আসছে তার ডিরেকশন যদি এরকম হয় টেনশন ডিরেকশনের মতো, তখন আমরা এই প্রেসারটাকে বলি নেগেটিভ প্রেসার অথবা সাকশন। তো আমরা দেখলাম যে দুই ধরনের হচ্ছে তোমার প্রেসার তৈরি হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ প্রেসার অথবা থ্রাস্ট, যেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের ডিরেকশন, আর হয়তোবা হতে পারে নেগেটিভ প্রেসার অথবা সাকশন। ওকে, যেটা হচ্ছে কি টেনসাইল ফোর্সের ডিরেকশন। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যেই ডিরেকশন উইন্ডওয়ার্ড সারফেস, ওকে, উইন্ডওয়ার্ড সাইড যেটা, উইন্ডওয়ার্ড সাইডে কম্প্রেসিভ ফোর্স অথবা টেনসাইল ফোর্স যে কোনোটাই হতে পারে। দ্যাট মিনস উইন্ডওয়ার্ড সাইডে তোমার প্রেসারটা থ্রাস্টও হতে পারে অথবা সাকশনও হতে পারে, তবে লিওয়ার্ড সাইডের প্রেসারটা অবশ্যই সাকশন হবে বা নেগেটিভ প্রেসার হবে। এর মানে হচ্ছে যদি উইন্ডটা হচ্ছে এই ডিরেকশন থেকে আসে তাহলে আমরা বললাম কি এই সাইডটা উইন্ডওয়ার্ড সাইড এবং এই সাইডটাকে বলতেছি আমরা লিওয়ার্ড সাইড। তো এই সাইডে যখন উইন্ড ফোর্সটা আসবে তখন সে হতে পারে এই ডিরেকশনে এভাবে আসতেছে অথবা হতে পারে তার
ডিরেকশনটা এরকমও হতে পারে। ওকে, কিন্তু যখন লিওয়ার সাইডে হবে, লিওয়ার সাইডের প্রেসারের ডিরেকশনটা অলওয়েজ হচ্ছে তোমার এরকম থাকবে। ওকে, মানে পারপেন্ডিকুলার থাকবে সারফেসের পারপেন্ডিকুলারলি, এবং ডিরেকশনটা অলওয়েজ আউটওয়ার্ড ডিরেকশনে থাকতেছে। আউটওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে কি নেগেটিভ প্রেসার অথবা সাকশন, আর উইন্ডোর সাইডেরটা হচ্ছে তোমার পজিটিভ প্রেসারও হতে পারে অথবা নেগেটিভ প্রেসারও হতে পারে, দ্যাট মিনস থ্রাস্টও হতে পারে, সাকশনও হতে পারে। সেম একই কথা, যদি আমি এখন এই সারফেস থেকে উইন্ড না এসে চিন্তা করি উইন্ডটা এই সারফেস থেকে আসতেছে, তখন আমার এই ডিরেকশনটা হয়ে গেছে উইন্ডোর সারফেস এবং এই ডিরেকশনটা হয়ে যাচ্ছে আমার লিওয়ার সারফেস। তখন এই সাইডের ডিরেকশনটা, এই সাইডের উইন্ডের ডিরেকশনটা অবশ্যই পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডিরেকশনে হবে, এবং এই সাইডের ডিরেকশনটা হতে পারে ইনওয়ার্ড ডিরেকশনও অথবা আউটওয়ার্ড ডিরেকশন। এখন যে কথাটা বললাম যে যে ডিরেকশন থেকে উইন্ড আসুক না কেন, ওই ডিরেকশনের কারণে যে সারফেসটা লিওয়ার সারফেস হচ্ছে সেখানে আমরা অলওয়েজ নেগেটিভ প্রেসার পাচ্ছি, আর যে সারফেসটা উইন্ডওয়ার্ড প্রেসার হচ্ছে সেইখানে আমি থ্রাস্টও পেতে পারি অথবা সাকশনও পেতে পারি। এখন কিভাবে বুঝবো যে থ্রাস্ট হবে না সাকশন হবে, এই জিনিসটা ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ দা ট্রাস্ট সারফেসের উপর। ঠিক আছে, ট্রাস্ট সারফেসে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে, যেটা আমরা টেবিলে গেলেই দেখবো যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত যদি তোমার ট্রাস্ট সারফেসের অ্যাঙ্গেল থাকে, সেই ক্ষেত্রে তোমার হবে থ্রাস্ট, আবার আরেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের রেঞ্জ আছে যেটা হলো হবে সাকশন। ওকে, আচ্ছা, তো আমাদের ডেড লোডের পরে আমাদের এখন এই উইন লোডের কন্ট্রিবিউশনটাও লক্ষ্য করতে হবে, যে পার্লিনে যখন উইন লোডটাও আমি কনসিডার করতেছি, তখন উইন লোডের কারণে আমার কি লোড আসতেছে। আমি যখন টোটাল কম্বাইন লোড পেয়ে যাব, আমরা আগের ক্লাসে কিন্তু শুধুমাত্র ডেড লোড ছিল এবং ডেড লোডের জন্য WDLX এবং WDLY বের করছি, অথবা যদি ইজি ওয়েতে বলি যে আমরা তখন খালি একটা লোড ছিল এবং ওই একটা লোডের জন্য এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কত লোড আসে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কত লোড আসে সেটা হিসাব করছি। কিন্তু যখন আজকের ক্লাসে হচ্ছে আমাদের ডেড লোড তো আছে, সাথে আমরা উইন লোডেরও কন্ট্রিবিউশন কনসিডার করব, দ্যাট মিনস আমরা ধরতেছি দোনো প্রকার লোড আসবে, ডেড লোডও আসবে, উইন লোডও আসবে। তো এই দুইটা লোডের কারণে আমাদের কম্বাইন্ড যে ইফেক্টটা হবে এক্স অ্যাক্সিস বরাবর কত, ওয়াই অ্যাক্সিস বরাবর কত, সেটা আমাদের বের করাটা মেইন কাজ। যদি আমি পেয়ে যাই যে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল এত লোড কাজ করতেছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল এত লোড কাজ করতেছে, তখন সেম একই প্রসেসে আমরা মোমেন্ট বের করব। মোমেন্ট বের করার পর সেম একই প্রসেসে আমরা হচ্ছে অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস বের করব। চার্ট থেকে এক একটা সেকশন নিব এবং দেখব সেই অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা অ্যালাবল বেন্ডিং স্ট্রেসের সাথে যায় কিনা। যদি কন্ডিশন ওকে হয়ে যায়, এরকম সেম একইভাবে আমরা 3টা সেকশন চুজ করব, যাতে আমরা নট ওকে, ওকে এবং নট ইকোনমিক্যাল। এরপরে আমাদের সেলফ ওয়েটের চেকটা করতে হবে। সেলফ ওয়েটের চেক করে যদি সেলফ ওয়েটের চেকটাও সে ওকে করে যায়, তখন আমরা বলবো যে কনসিডারিং বোথ ডেড লোড এন্ড উইন লোড ফর রেজিস্টিং বেন্ডিং মোমেন্ট, ওই সেকশনটা হচ্ছে অ্যাডিকুয়েট। ওকে, তো আমাদের আজকে আসলে আগের ক্লাসের সাথে বাকি পুরো জিনিসটাই মিল থাকবে, কিন্তু আমাদের জাস্ট আজকে মেইন হচ্ছে এই জিনিসটা বোঝা যে আমরা কিভাবে ডেড লোড প্লাস উইন লোডের জন্য কম্বাইন্ড যে ইফেক্টটা আসতেছে লোড, সেই লোডটা এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কত আসবে, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কত আসবে সেটা বের করা। বাকি ফুল প্রসেসটা সেম থাকবে। আচ্ছা, ফাইন। তো লাস্ট ক্লাসে আমরা যে কাজটা করছিলাম, আমরা প্রথমে বিভিন্ন ধরনের ডেড লোড যেটা পার্লিনের উপর আসতে পারবে সেটা অ্যাজিউম করে নিছি সাইডে। ওকে, লিওয়ার সাইডটা মানে হচ্ছে তোমার কম্প্রেসিভ ফোর্স। ওকে, অথবা আমরা এটাকে বলতে পারি পজিটিভ প্রেসার। ওকে, আচ্ছা, আর উইন্ডোর সাইডটা মানে, সরি আমি একটু ভুল লিখছি না, উইন্ডোর সাইডে, আচ্ছা উইন্ডোর সাইডে না, উইন্ডোর সাইডে তোমার হচ্ছে কি হতে পারে, সাকশনও হতে পারে অথবা তোমার থ্রাস্টও হতে পারে। ওকে, আচ্ছা, দ্যাট মিনস এখানে পজিটিভ প্রেসার নেগেটিভ প্রেসার দুইটাই হওয়া পসিবল। আর লিওয়ার সাইডের প্রেসারটা অলওয়েজ হচ্ছে নেগেটিভ প্রেসার, দ্যাট মিনস যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে আউটার ডিরেকশনে বা টেনসাইল ফোর্স। ওকে, সুতরাং লিওয়ার সাইডেরটা অলওয়েজ নেগেটিভ প্রেসার। তোমাদের যেটা মনে রাখবা, পজিটিভ প্রেসার, ওকে, পজিটিভ প্রেসার মানে হচ্ছে থ্রাস্ট, ওকে, পজিটিভ প্রেসার মানে হচ্ছে থ্রাস্ট এবং হচ্ছে
ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন অথবা কম্প্রেসিভ ফোর্স বলতে পারো। আর যদি প্রেসারটা নেগেটিভ হয় তখন আমরা নেগেটিভ প্রেসারটাকে বলি হচ্ছে সাকশন। এই ওয়ার্ডটা হয়তো বা তোমরা হচ্ছে তোমাদের ডাব্লিউআর এর কোনো কোর্সে অলরেডি পাইছো অথবা সামনে পাবা, সাকশন। ওকে, নেগেটিভ প্রেসার হচ্ছে সাকশন, এটা হচ্ছে আউটার ডিরেকশনে ফোর্সটা থাকবে, দ্যাট মিন্স টেনসাইল ফোর্স। ফাইন। এবং যেটা বলছি দুইটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে যখন ট্রাসে আমরা পার্লিনটা স্থাপন করতেছি অলওয়েজ কিন্তু ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি স্থাপন করতেছি, এবং এই ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি হয় ইনওয়ার্ড ডিরেকশনে না হয় আউটওয়ার্ড ডিরেকশনে হচ্ছে উইন্ড ফোর্সটা আসতেছে। ওকে, ফোর্স তো আসতেছে মানে প্রেসারটা আসতেছে পুরো এরিয়াটা জুড়ে। ওকে, আচ্ছা, তো আগে যেরকম আমরা ডেড লোডের ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে ডেড লোডের ক্ষেত্রে পুরো এরিয়া জুড়েই হচ্ছে তোমার মানে এই সিজিআই শিটের উপরে পুরো এরিয়া জুড়ে লোডটা আসছিল এজ এ পিএসএফ আকারে এরিয়া লোড, এবং সেটাকে আমরা কনভার্ট করে তোমার হচ্ছে পার্লিনের উপরে ইউডিএল আকারে কেউ আমরা সেম একই কাজটাই করব। ঠিক আছে, তো এখন এটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের আগে বের করতে হবে উইন্ডওয়ার্ড ডিরেকশনে তোমার, আমি যদি এই ডিরেকশনটাকে তোমার হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশন সাপোজ চিন্তা করি, তাহলে এটা আমার লিওয়ার সাইড, এটা আমার উইন্ডওয়ার্ড সাইড। তো যখন উইন্ডটা আসবে লিওয়ার সাইডের উইন্ড প্রেসার কত আসবে, এবং তোমার উইন্ডওয়ার্ড সাইডের প্রেসার কত আসবে উইন্ড প্রেসার, এবং লিওয়ার সাইডের উইন্ড প্রেসার কত আসবে, আমাদের টার্গেট হচ্ছে সেটা বের করা। প্রেসার যদি আমরা বের করতে পারি, প্রেসারটা আসবে তোমার হচ্ছে প্রথমে আমরা যেসব ডেটা ইনপুট করব সেই অনুযায়ী আসবে কিলো নিউটন পার মিটার স্কয়ার। আমি যদি কিলো নিউটন পার মিটার স্কয়ার, দেখো এটাও কিন্তু ইটসেলফ একটা এরিয়া লোড। ওকে, লোড পার এরিয়া। একইভাবে আমি যদি কিলো নিউটন পার মিটার স্কয়ারকে পিএসএফ এ কনভার্ট করতে পারি, তখন কিন্তু বাকি প্রসেসটা একই রকম থাকতেছে, আমরা লাস্ট ক্লাসে যেরকম করছি। তো তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে বের করা উইন্ডওয়ার্ড সাইডে প্রেসার কত আসবে এবং লিওয়ার সাইডে প্রেসার কত আসবে। এবং আমরা অলরেডি দেখলাম যে আমাদের প্রেসারের ভ্যালু বের করার জন্য, দ্যাট মিন্স পিজেড এর ভ্যালু বের করার জন্য আমাদের লাগবে কিউজেড এর ফর্মুলা, এবং আমাদের লাগবে সিজি সিপি এর ভ্যালু। এবং কিউজেড এর জন্য আবার আমরা দেখলাম যে সেটার জন্য আমাদের এই ভ্যালুগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা, সিসি এর ভ্যালু তো মুখস্থ, যেই ভ্যালুটা 47.6 × 10⁻⁶। সিআই এর ভ্যালু তোমরা তোমাদের মনে হয় ওই ডাটাতে সেটা ইনপুট করা হয় নাই। সিআই এর ভ্যালু তোমরা 1 ধরে করবা। ঠিক আছে, এই কোর্সের জন্য এই পারপাসে 1 ধরে করবা। নরমালি 1 এ হচ্ছে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচারের জন্য হচ্ছে ইউজ করি। তো বিভিন্ন ধরনের অকুপেন্সির জন্য তোমাদের এই ল্যাব রিপোর্টেরও একেবারে শেষের দিকে মনে হয় এই ডাটাগুলো দিয়ে দেওয়া আছে। আচ্ছা, দেখো গত ক্লাসে তোমরা ল্যাব রিপোর্ট আমি এখনো চেক করি নাই, তো ল্যাব রিপোর্ট 1 এর মধ্যে লিখছো কিনা জানি না, তোমাদের যার যার লোকেশন অনুযায়ী তোমাদের পিডিএফ এ 62 পেজ। ওকে, পিডিএফ এ 62 পেজে তোমাদের বিভিন্ন লোকেশনে, বাংলাদেশের বিভিন্ন লোকেশনের জন্য বেসিক উইন্ড স্পিড দিয়ে দেওয়া আছে। তোমাদের যার যার বাসা যেখানে সেই লোকেশনটা ইউজ করে তোমরা, যদি মনে করো যে কারো বাসার লোকেশন নাই, ওকে, যদি এরকম কেস হয় যে একেবারে নাই, সেক্ষেত্রে সে তুমি ঢাকা বা কোনো একটা ধরে নিয়ে করতে পারো। ওকে, আচ্ছা, তো আমাদের কিউজেড এর ভ্যালুর জন্য ভিভির ভ্যালুটা দরকার, এবং সি এর ভ্যালুটা তো মুখস্থ ভ্যালু, সিআই এর ভ্যালুটা তোমরা 1 ইউজ করবা। ঠিক আছে, সিআই এর ভ্যালুটা হচ্ছে 1 ইউজ করবা। এখানে দেখো বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ক্যাটাগরির বেসিসে বিভিন্ন রকমের স্ট্রাকচার সিআই এর ভ্যালু, দ্যাট মিন্স স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিশিয়েন্টের ভ্যালু থাকে। তো আমরা এখানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার, এটার জন্য এটা ধরে কাজটা করব 1। ঠিক আছে, আচ্ছা, এবং হচ্ছে তোমাদের মনে হয় ওইখানেও বলে দিছিলাম এক্সপোজার ক্যাটাগরি সবাই এ ধরে কাজ করবা। ওকে, সবার জন্য হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি হবে এক্সপোজার এ। তো এক্সপোজার ক্যাটাগরি হচ্ছে এক্সপোজার এ, এবং হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচারটা হবে 1। ওকে, সিআই এর ভ্যালু যেটা। আচ্ছা, তাহলে তুমি সিসি সিআই এর ভ্যালু এই দুইটা জিনিস অলরেডি জানলা। তোমার লোকেশন অনুযায়ী তুমি ভিভির ভ্যালু তুমি 4 থেকে পেয়ে গেলা। আরেকটা বাকি থাকলো সিজি এর ভ্যালু। ওকে, সিজি সিজি না সিজেড এর ভ্যালুটা হচ্ছে তোমার দুইটা জিনিসের উপর আমি বলছিলাম যে নির্ভর করে, এবং নামটাও দেখো লেখা হচ্ছে কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিশিয়েন্ট। মানে সিজেড এর ভ্যালু বের করার জন্য তোমাকে
গ্রাউন্ড থেকে তোমার হাইট কত হবে ওই পজিশনে, যে পজিশনের জন্য বের করতে চাচ্ছ, এবং সেটা কোন ধরনের এক্সপোজার ক্যাটাগরির মধ্যে ওই স্ট্রাকচারটা অবস্থিত। যেহেতু তোমাদের বললাম এক্সপোজার এ ক্যাটাগরি, সুতরাং আমার কনসার্ন থাকবে আমি যে পয়েন্টের জন্য সিজেড এর ভ্যালুটা তোমার হচ্ছে গ্রাউন্ড থেকে হাইট কত এবং এক্সপোজার ক্যাটাগরি এর অনুযায়ী আমি এখন বের করবো যে কত। ওকে, আচ্ছা, এটার ভ্যালু বের করার সময় আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে হাইট লাগবে। এখন কথা হচ্ছে কিসের হাইট বের করবা। দেখো আমাদের আমাদের ট্রাস্টার অ্যারেঞ্জমেন্টটা এরকম একটা কিছু। ওকে, ব্রিক ওয়ালের উপরে আমরা ট্রাস্টটা অবস্থিত। তো বাতাস যখন আসতেছে এই ট্রাস্টার উপরে, তখন কিন্তু আমি যদি এখানে আমার হচ্ছে একটা হাইট দরকার হবে, ঠিক আছে, একটা এভারেজ হাইট দরকার হবে বের করা। এখন এই হাইটটা কোন হাইট হবে? দেখো এভারেজ হাইট বের করার সূত্র আমরা কোনো কিছুর এভারেজ বলতে কি বুঝি, যে টোটালটা ডিভাইডেড বাই 2। বাট এই ক্ষেত্রে তোমার যে ট্রাসের এভারেজ হাইট বের করার দরকার হবে, এটা কিন্তু আমি ওভাবে বের করবো না। এটা কিভাবে বের হবে? তোমার টোটাল ব্রিকের যে টোটাল হাইটটা, ব্রিক ওয়ালের যে টোটাল হাইট, সেই হাইটটা থাকবে প্লাস তোমার ট্রাসের যে হাইট, অথবা আমরা হাফ হবে এভারেজ হাইট যেটা বের হবে সেটা হবে হচ্ছে কি টোটাল হাইট অফ দ্য ব্রিক ওয়াল প্লাস এভারেজ অফ দ্য ট্রাস হাইট, অথবা এভারেজ অফ দ্য, তুমি বলতে পারো যে হচ্ছে ট্রাসের রাইজ অফ দ্য ট্রাসের এটার এভারেজ। এই দুইটা জিনিস যোগ করে হচ্ছে আমরা মেইন হাইট অফ দ্য ট্রাস অথবা রুফ পাবো। ঠিক আছে, কেন? যে এখন যদি আমি বলি যে এই রাইজের হচ্ছে টোটাল ট্রাসের টোটাল রাইজটা হচ্ছে তোমার 10 ফিট এবং ব্রিক ওয়ালের হাইট মনে করো 12 ফিট, তাহলে আমাদের নর্মাল কমন সেন্স এভারেজ হাইট বলতে বোঝাচ্ছে যে 12 প্লাস 10 22 আসলো ডিভাইডেড বাই 2, তাহলে 11 ফিট হওয়া উচিত। আমাদের নর্মাল কমন সেন্স আমরা এভারেজ বলতে যা বুঝি। কিন্তু লক্ষ্য করে দেখো এভারেজ হাইট যদি 11 ফিটে হয়, তাহলে কিন্তু বাতাসটা তুমি উইন্ড আসতেছে কনসিডার করতেছো এই হাইট বরাবর, উইন্ড আসতেছে এই হাইট বরাবর কনসিডার করতেছো। তাহলে উইন্ডের ডিরেকশনটা যদি 11 ফিটে তুমি চিন্তা করো, 11 ফিটে তো তুমি ট্রাসের সে দেখতেই পায় না, চেহারাই দেখতেছে না ট্রাসে, তাহলে এই পজিশনে তুমি উইন্ড কনসিডার করে কিভাবে চিন্তা করবা যে হচ্ছে পালিনের উপরে হচ্ছে উইন্ডের প্রেসার আসতেছে। এ কারণে আমাদের আসলে এখানে এভারেজ হাইট বলতে বোঝাচ্ছে আসলে তোমার রুফের হচ্ছে তোমার এই যে রুফ অফ দ্য ট্রাস অথবা ট্রাসের যে হাইটটা, এই হাইটটার এভারেজ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি রুফের মানে আমরা একটা এভারেজ হাইট বরাবর উইন্ড লোড আসতেছে এটা ধরে ক্যালকুলেশন করব, মানে একটা এভারেজ হাইট অফ দ্য ট্রাস এই বরাবর হচ্ছে তোমার উইন্ড লোডটা আসবে এটা ধরে কনসিডার করব। তো তাহলে আমাদের সিজি এর ভ্যালু দরকার কিন্তু গ্রাউন্ড থেকে, সিজি এর ভ্যালু কিন্তু একেবারে তোমার বেস থেকে দরকার। সুতরাং তোমার এখান থেকে তুমি যদি ট্রাসের এভারেজ হাইট বরাবর উইন্ড প্রেসারটা আসতেছে চিন্তা করো, সেই টোটাল এভারেজ হাইটটা কত আসে, ব্রিকের যে টোটাল হাইট প্লাস এভারেজ অফ দ্য ট্রাস হাইট। ওকে, তাহলে আমার এই যে 10 সেটার এভারেজ কত হবে 10/2 5, তাহলে আমার টোটাল এভারেজ হাইটটা আসতেছে 12 প্লাস 10/2, দ্যাট মিনস হচ্ছে তোমার 17 ফিট আসতেছে। ওকে, এইচ এর ভ্যালুটা হচ্ছে 17 ফিট। তো আমরা এখন যখন আবার বিএনবিসি এখন চার্টে চলে যাব, দেখবা যে হচ্ছে ওই এইচ এর ভ্যালু যেটা সিজিএস চার্ট বের করার জন্য ইউজ করা হয়েছে, সিজেড এর চার্ট বের করার জন্য যে জেড এর ভ্যালু, জেডটাই হচ্ছে এইচ আসলে। ঠিক আছে, এই জেড এর ভ্যালুটা কিন্তু মিটারে দেয়া। ঠিক আছে, হাইট এবং গ্রাউন্ড লেভেল যেটা দেয়া সেটা হচ্ছে মিটারে দেয়া, এবং আমরা একটু আগে যে দেখে আসলাম যে এভারেজ হাইট অফ দ্য ট্রাস সেটা আসছে 17 ফিট। তোমাকে 17 ফিটকে মিটারে কনভার্ট করে নিতে হবে। ওকে, 17 ফিটকে মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কনভার্ট করার পরে যেমন মনে করো ভ্যালু আসছে 7। ওকে, সে ভ্যালু আসছে 7 মিটার। ওকে, 7 মিটার যদি ভ্যালু আসে, আচ্ছা তোমরা ইন্টারপোলেশন পারবা? দেখো তো এটা যদি হাইট 7 মিটার হয়, তাহলে তোমার এক্সপোজার এ অনুযায়ী সিজেড এর ভ্যালু কত আসবে বের করো তো। যদি জেড এর ভ্যালু 7 মিটার হয়, তাহলে সিজেড এর ভ্যালু এক্সপোজার এর জন্য কত আসবে এটা বের করো। দেখো এখানে 6 এর জন্য এত হলে 7 এর জন্য কত হবে, এইভাবে জিনিসটা হবে না। তোমাকে হচ্ছে তুমি এই যে তোমাকে
অলরেডি ওরা এখানে যে বিএনবিসি এর এই ডাটাগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু 1-2 দিনের ডাটা থেকে না, অনেক সময় ধরে এটা হচ্ছে অবজার্ভ করার পরে ফাইনালি তারা হাইটের থেকে যদি এতটুকু সরি গ্রাউন্ড থেকে যদি এতটুকু হাইট হয় তাহলে বিভিন্ন এক্সপোজার ক্যাটাগরির কত সিজেড এর ভ্যালু আসা উচিত সেটা হিসাব করে বের করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাকে যখন তুমি 7 মিটার, এখানে যেগুলা 6 মিটারের জন্য দেয়া আছে মানে পুরো আইডিয়াল ডাটা, যদি তোমার স্ট্রাকচারটা গ্রাউন্ড থেকে 6 মিটার হাইটে থাকে তখন তুমি এই ডাটাটা ইউজ করবা, ব্যাপারটা এরকম। কিন্তু যখন তুমি এই গিভেন ডাটাগুলা চার্টে যে ডাটাগুলো দিয়ে দেওয়া আছে এই ডাটাগুলো ছাড়া অন্য আরো ডাটা হতে পারে, ওকে, যেমন এইমাত্র আমি বললাম যে 7 মিটার যদি হয় কি করবা, এগুলা গিভেন ডাটা থেকে তুমি অন্য ডাটাগুলা বের করা, এটা কিন্তু তুমি আসলে ইন্টারপোলেশন করতেছো, ওকে। ইন্টারপোলেট করে তুমি অন্যান্য এইসব রেঞ্জের মাঝে যেসব ডাটাগুলো বাদ পড়ছে সেই ডাটা যদি তোমার স্ট্রাকচারের হয় তখন তুমি কিভাবে এই ভ্যালুগুলো বের করবে, তুমি কিন্তু ইন্টারপোলেশন করতেছো, ঠিক আছে। তো ইন্টারপোলেশন করতে হলে তোমাকে রেঞ্জ নিয়ে কাজ করতে হয়। 7 মিটারটা দেখো 6 এবং 9 এর মাঝে আছে, ওকে। তোমাকে যখন এটা তুমি করতে যাবা তোমাকে এভাবে হিসাব করতে হবে, তুমি 6 থেকে 9 কত 3 মিটার ডিফারেন্সের জন্য তোমার এক্সপোজার ক্যাটাগরির সিজেট এর ভ্যালুতে ডিফারেন্স আসছে কত 0.415 থেকে 0.497 হয়েছে, দ্যাট মিনস 0.497 মাইনাস 0.415, ওকে। তখন তোমাকে এভাবে চিন্তা করতে হবে 3 মিটার হাইটের ডিফারেন্সের জন্য তোমার সিজেড এর ডিফারেন্স আসছে এত, সুতরাং তোমার 6 থেকে 7 এর ডিফারেন্স কত 1 মিটার, তাহলে 1 মিটার ডিফারেন্সের জন্য তোমার সিজেড এর ভ্যালু কত আসছে সেটা বের করবা, ওকে। তাহলে তুমি 6 এর অলরেডি জানো সিজেড এর ভ্যালু কত এবং 1 মিটার ডিফারেন্সের কারণে কত ভ্যালু হয় সিজেড এর সেটাও বের করছো। এরপর তোমাকে চিন্তা করতে হবে 0.027। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আনসার বলছো, ওকে ফাইন। তো এরপরে এতটুকু বের করছো, এরপরে তোমাকে এটার প্যাটার্নটা লক্ষ্য করতে হবে। তোমার যখন দেখো গ্রাউন্ড থেকে হাইট বাড়তেছে, গ্রাউন্ড থেকে যতই স্ট্রাকচারের মানে তুমি হচ্ছে যে জায়গায় হচ্ছে সিজেট এর ভ্যালু বের করবা হাইট বাড়তেছে, এক্সপোজার ক্যাটাগরির মানে সিজেট এর ভ্যালুর প্যাটার্নটা কিরকম হচ্ছে, হাইট বাড়ার সাথে সাথে লক্ষ্য করলে দেখো যে সিজেট এর ভ্যালুও বাড়তেছে, তাহলে ইটস অবভিয়াস 6 মিটারের জন্য সিজেট এর ভ্যালু যত হবে 7 মিটারের জন্য কি তার থেকে বেশি হবে, কারণ আমার প্যাটার্ন বলতেছে হাইটের সাথে সাথে আমার সিজেট এর ভ্যালু বাড়তেছে। সুতরাং তুমি কিন্তু অলরেডি 1 মিটার ডিফারেন্সের জন্য ভ্যালু কত বের করে রাখছো, তখন তুমি 6 মিটার ডিফারেন্সের 6 মিটারের যে ভ্যালু সেটার সাথে যদি 1 মিটারের ডিফারেন্স কত আসছে সিজেট এর ভ্যালু যোগ করে দাও, তাহলে তুমি 7 মিটারের জন্য সিজেট এর ভ্যালু কত সেটা পাবা। এভাবেও করতে পারো, অথবা তুমি দেখো তুমি 1 মিটার বাড়ার থেকে তুমি যদি এভাবে চিন্তা করো যে 7-এর সাথে 9-এর পার্থক্য কত 2 মিটার, তুমি এভাবেও চিন্তা করতে পারো যে 3 মিটারের যে পার্থক্যটা এখানে 3 মিটার পার্থক্যের জন্য এখানে ডিফারেন্স কত আসছে 9 আর 7-এর মধ্যকার পার্থক্য কত 2, তাহলে 2 মিটার ডিফারেন্সের জন্য পার্থক্য কত আসছে বের করলা, তারপর তুমি 9 মিটারের যে ডিফারেন্স সেখান থেকে যদি 2 মিটারের ডিফারেন্সের সিজেটটা বিয়োগ করে দাও তাহলেও কিন্তু তুমি 7 মিটারের সিজেট এর ভ্যালু পাবে, ওকে। দ্যাট মিনস তুমি যদি 6 এর সাথে 7 এর পার্থক্য কত হাইটের সেটা চিন্তা করে সিজেট এর পার্থক্যটা বের করে রাখো, তখন তুমি সেটা 6 এর সাথে যোগ করে দিবা, অথবা তুমি যদি 9 এর সাথে 7 এর ডিফারেন্সের পার্থক্য কত বের করে রাখো তাহলে তুমি সেই পার্থক্যের সাথে 9 এর যে সিজেট এর ভ্যালু সেটা বিয়োগ করে দিবা, ইট আপস টু ইউ। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের 9-10 এর এই জায়গাটাতে আমরা সবাই পড়ে আসছি যে শিশিরাঙ্কের ম্যাথ যখন করতাম তখন আমাদের বিভিন্ন টেম্পারেচারে জলীয় বাষ্পের চাপ দিয়ে দেওয়া থাকতো, তারপর তোমাদের বলতো যে অমুক টেম্পারেচারের জন্য কত জলীয় বাষ্পের চাপ বা শিশিরাঙ্কর এইসব ম্যাথ ছিল 9-10 এর আমাদের একটা চ্যাপ্টার। তো ওইখানে কি করতাম আমরা যে এত টেম্পারেচার পার্থক্যের জন্য প্রেসার কত আসছে ডিফারেন্সটা বের করতাম, ডিফারেন্সটা বের করে হয় লোয়ার টেম্পারেচারের সাথে ওই ডিফারেন্সটা যোগ করে দিতাম, অথবা আপার টেম্পারেচারের সাথে যদি দোনো সাইড থেকে ডিফারেন্সটা সেম থাকতো, যদি তোমাকে 33 এবং হচ্ছে 36 বলছে এবং তোমাকে বলছে যে 35-এর জন্য তোমার ভ্যালু কত, তখন তোমার যে 33 থেকে 36-এর ডিফারেন্সের টেম্পারেচার ডিফারেন্সের জন্য তুমি জলীয় বাষ্পের ডিফারেন্স কত বের করে নিতা, তারপরে তুমি হয় 33 থেকে 35-এর ডিফারেন্স যত সেটার জন্য কত সেই অ্যান্সারটা বের করে নিয়ে 33-এর সাথে তোমার প্যাটার্ন বুঝে হয় যোগ বা বিয়োগ করতা, আর নয়তো তুমি 35-এর সাথে তোমার 36-এর সাথে 35-এর টেম্পারেচার পার্থক্যের জন্য কত ডিফারেন্স সেটা বের করে নিয়ে 36-এর জলীয় বাষ্পের সাথে কোন একটা চেঞ্জ করতে, এরকম কিছু করতে। এখানে সেম একই ভাবে তোমার যে গিভেন ডাটাগুলো অলরেডি চার্টে দিয়ে দেয়া আছে যেই রেঞ্জের মধ্যে তোমার স্ট্রাকচারের ডাটাটা পড়তেছে, যদি এমন হইতো যে তোমার 10 মিটার
তখন 10 কতর মধ্যে পড়ে, 9 এবং 12-র মধ্যে পড়ে। তখন তুমি 9 থেকে 12 মিটার, এই দ্যাট মিন্স এখানে 3 মিটার হাইটের ডিফারেন্সের জন্য কত ডিফারেন্স আছে সেটা বের করলা। তারপরে তুমি হয় যদি 9 থেকে 10-এরটা চিন্তা করো, তাহলে তোমার 1 মিটার ডিফারেন্সের জন্য কত আসে সেটা বের করে নিছো, এবং প্যাটার্ন দেখতেছো যে বাড়তেছে। তোমার যে পার্থক্যটা আসছে 1 মিটার ডিফারেন্সের জন্য, সেই সিজেড এর ভ্যালুর সাথে যদি তুমি 9 মিটারের সিজেড এর ভ্যালু যোগ করে দাও, তাহলে তুমি সিজেড এর ভ্যালু পাবা। অথবা তুমি যে 3 মিটার ডিফারেন্সের জন্য যত ডিফারেন্স আসে, এরপরে ঐকিক নিয়মে তুমি 10 আর 12-র পার্থক্য কত, 2 মিটার, 2 মিটার ডিফারেন্সের জন্য সিজেড এর ভ্যালু কত আসে বের করে নিলা। তারপরে তুমি 12 মিটার ডিফারেন্সের থেকে, 12 মিটারের সিজেড এর ভ্যালু থেকে যদি 2 মিটারের যে সিজেড এর ভ্যালুটা আসছে সেটা বিয়োগ করে দাও, তাহলেও তুমি 10 মিটারের সিজেড এর ভ্যালু কত সেটা পেয়ে যাবে। দোনোটাই, যেটা ইজিয়ার। এবং আরো একটা জিনিস যেটা এর থেকেও মানে আমার কাছে মনে হয় যে ক্যালকুলেটর করার সময় এত পার্থক্য কত আসছে সেটা বের করে আবার হচ্ছে তোমার যেটা ওয়ান্টেড সেটার সাথে পার্থক্য কত বের করা, আবার প্যাটার্ন বুঝে যোগ করা না বিয়োগ করা, এটা একটু মানে খুব বেশ কয়েকটা স্টেপ করে হচ্ছে তোমার এই কাজটা করা লাগতেছে। তো এর থেকে ইজিয়ার যেটা, তোমরা অলরেডি নিউমেরিক্যালের যখন কোর্স করছো এবং হচ্ছে এই সূত্রটার সাথে পরিচিত কিনা, যে মনে করো যদি দুইটা পয়েন্ট, আমি যদি বলি এই পয়েন্টটা হচ্ছে 2,3 অর্ডিনেট, ওকে, কোঅর্ডিনেট যদি বলি এই পয়েন্টে, এবং এই পয়েন্টটা যদি বলি 5,7 কোঅর্ডিনেট, ওকে, দুইটা পয়েন্ট 2,3 এবং 5,7, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করতেছে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা হয়তো সবাই জানি, এখন ভুলে গেছি কিনা, যে দুইটা পয়েন্ট দিয়ে পাস করতেছে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে জেনারেল ফর্মুলা যেটা ছিল x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2, এরকম একটা সূত্র আমরা অলরেডি পড়ে আসছি। তো আমি যে কোনোটাকে x1 y1 আর একটা পয়েন্টকে x2 y2 চিন্তা করতে পারি, ইট আপস টু এনিওয়ান, ওকে, যে কেউ যে কোনোটাকে চিন্তা করতে পারো। সাপোজ আমি এই ভ্যালুটাকে x1 y1 ধরতেছি, এটাকে x2 y2 ধরতেছি, তাহলে আমি যদি আসল 1 minus x2 equal to y minus y1 3 divided by y1 minus y2 7, ওকে। আচ্ছা, এই সূত্রটা, স্ট্রেট লাইনের যে সূত্রটা আছে না, এই সূত্রটা ইউজ করে কিন্তু আমরা ইন্টারপোলেশনের কাজটা করে ফেলতে পারি, ওকে। কিভাবে করতে পারি, যদি আমরা ফেরত আসি একটু, এখানে বলা হয়েছে যে 6 এর জন্য 0.415, ওকে। আমি যদি সে সাপোজ চিন্তা করি যে আমার জেড এর ভ্যালুগুলো এক্স এর ভ্যালু এবং সিজেড এর ভ্যালুগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু চিন্তা করি, আমি যদি এটাকে একটা বিন্দু পয়েন্ট চিন্তা করি 6,0.415 এবং এটাকে আরেকটা পয়েন্ট যদি চিন্তা করি 9,0.497, আমি যদি লিখি 0.415 না, এবং আমি যদি এই পয়েন্টটাকে লিখি 9,0.497, ওকে, তাই। তো তাহলে দেখো আমি যে হচ্ছে এক্স এর ভ্যালুটাকে তুমি যে কোনোটাকে এক্স ওয়াই ধরতে পারো, আমি এই ভ্যালুটাকে মনে করো মানে এইচ জেড এর ভ্যালুটা বা এইচ এর ভ্যালুটাকে এক্স ধরতেছি এবং সিজেড এর ভ্যালুটা ওয়াই ধরতেছি, তাহলে দোনোটাকে দুইটা পয়েন্ট চিন্তা করছি। আমি যদি এখন সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, ওকে, সেম সূত্রটা যদি স্ট্রেট লাইনের সূত্রটাই অ্যাপ্লাই করি, তোমরা ক্যালকুলেটরের পাশাপাশি লিখতে পারো। আচ্ছা, আমার এখানে আমি অলরেডি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক জানি, আমার আরেকটা পয়েন্ট মাঝে কোথাও বের করতে হবে, মানে মাঝে বলতে আমি ইন্টারপোলেশন, আমি কিন্তু আমার কাছে এখন জানতে চাচ্ছি কি, যদি এক্স এর ভ্যালু 7 হয়, দ্যাট মিন্স এইচ অথবা জেড এর ভ্যালু যদি 7 হয়, আমার সিজেড এর ভ্যালু কত, এটাই তো আমি জানতে চাচ্ছি, রাইট? তাহলে আমি এক্স এর ভ্যালু কিন্তু জানি, ওকে। দেখো আমি এক্স এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে, বুঝাইতে পারলাম? এখন যদি আমি সেম একইভাবে আচ্ছা, তোমরা এক্স্যাক্টলি কতটুকু পর্যন্ত দেখতে পারছো? মাত্র কি অফ হইছিল স্ক্রিন? জি ম্যাম, আচ্ছা ঠিক আছে।
ফাইন, যেটা বলতেছিলাম যে আমি যদি সেম একইভাবে এই স্ট্রেট লাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখন, ঠিক আছে, যে আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে 7 মাইনাস, সে সাপোজ আমি এটাকে x1 y1 ধরতেছি, তাহলে 7x মাইনাস x1 টা হচ্ছে 6, x1 মাইনাস x2 টা হচ্ছে 9 ইকুয়াল টু, আমি এখন এই z এর জন্য cz এর ভ্যালুটা কত সেটা জানতে চাচ্ছি। ওকে, তাহলে আমি 6 এর জন্য কত জানি, cz এর ভ্যালু 0.415 y1, এটা ডিভাইডেড বাই y1 415 মাইনাস y2, যেটা কিনা 9 এর করেসপন্ডিং 0.497। ওকে, আচ্ছা তুমি ক্যালকুলেটরে যদিও বসাতে যাবা, ক্যালকুলেটরে এটা y বসাবে না, ক্যালকুলেটরে কেন জানি হচ্ছে y লিখলে আসে না, x লিখে মানে অ্যাট লিস্ট x ইন লেখার পরে যদি তুমি y এর ফর্মুলা মানে y কে কোনো একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করো তখন সলভ আসে, নয়তো সলভে এরর আসে। তো তুমি সে সাপোজ সিজেডটার নাম ক্যালকুলেটরে দিলা, ক্যালকুলেটর ঠিক এক্স্যাক্টলি এইভাবেই উঠালা, ক্যালকুলেটর ঠিক এক্স্যাক্টলি 7 মাইনাস 6 ডিভাইডেড বাই 6 মাইনাস 9 ইকুয়াল টু x minus 0.415 divided by, এভাবে করে করার পরে তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে শিফট সলভ ইকুয়াল প্রেস করো, শিফট তারপর হচ্ছে সলভ এবং ফাইনালি হচ্ছে যদি ইকুয়াল, শিফট সলভ ইকুয়াল প্রেস করো, তখন তোমাকে এই 7 মিটারের করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত দিয়ে দিবে। ওকে, তোমাকে চিন্তা করা লাগতেছে না যে হ্যাঁ যে কত ডিফারেন্স আসতেছে, তারপরে আমি ডিফারেন্সটা হচ্ছে আগের ভ্যালুর সাথে যোগ করব না বিয়োগ করব, প্যাটার্নের দিকে তোমার খেয়ালই করা লাগতেছে না। তুমি দুইটা যে তোমার যেই রেঞ্জে তোমার চার্টের যেই রেঞ্জে তোমার জেড এর ভ্যালু পড়ছে সেই রেঞ্জের, তুমি মনে করো তোমার 16 মিটার পড়ছে, 16 মিটার তুমি এখন চিন্তা করবে যে 16 মিটার কোন রেঞ্জে পড়ে, 16 মিটার দেখতেছো 15 থেকে 18-র মাঝে পড়ে, তখন তুমি 15-র করেসপন্ডিং সিজেড এবং 18 করেসপন্ডিং সিজেড কত জানো, তোমার দরকার 16 মিটারের করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত। একইভাবে যদি তুমি ওই স্ট্রেট লাইনের এই ফর্মুলাটার মধ্যে বসায় ফেলো 16 মাইনাস 15 ডিভাইডেড বাই 15 মাইনাস 18 ইকুয়াল টু x মাইনাস এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভ্যালু মাইনাস এটা, মানে হচ্ছে স্ট্রেট লাইনের যে ফর্মুলাটা, ঠিক আছে, এভাবে বসানোর পর যদি শিফট সলভ ইকুয়াল করো তাহলে পুরো ডিরেক্ট তোমাকে বলে দিবে 16 মিটার জেড এর ভ্যালুর জন্য করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত। ওকে, ইন্টারপোলেশন এভাবে হয়, আমি একটু আগে যেটা বাংলা নিয়মে বললাম ওই নিয়মে করবা, না হয় ডিরেক্টলি স্ট্রেট লাইন, আমি এটাই প্রিফার করি, তাহলে টাইম কম লাগে। ওকে, ডিরেক্ট তুমি বসায় দিয়ে বের করে ফেললা, তোমাকে চিন্তা করা লাগলো না যে আসলে আমার প্যাটার্নটা হচ্ছে সিজেট এর প্যাটার্নটা যত হাইট বাড়তেছে কমতেছে না বাড়তেছে, কারণ প্যাটার্ন কমতেছে না বাড়তেছে সেটার বেসিসে কিন্তু তোমার চেঞ্জটাকে যোগও করা লাগতে পারে অথবা বিয়োগও করা লাগতে পারে, তো তোমার এগুলো কিছু চিন্তা করা লাগতেছে না, ডিরেক্ট তুমি স্ট্রেট লাইনের ফর্মুলা ইউজ করে সিজেট এর ভ্যালু পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, তো এভাবে তোমাকে সিজেড এর ভ্যালু বের করতে হবে তোমার ট্রাসের হচ্ছে এভারেজ হাইটের জন্য। ওকে, এভারেজ হাইটটা কি বললাম, ব্রিক ওয়ালের হাইট প্লাস হচ্ছে তোমার যে হাইটটা সেটার এভারেজ, এই দুটোটা যোগ করে আসবে ফিটের ভ্যালু, যেহেতু তোমাদের সবগুলো ভ্যালু ফিটে দেয়া, তোমাকে ফিটের ভ্যালুটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ এই চার্টের মধ্যে জেড এর ভ্যালুটা দেয়া ইন মিটারে, ঠিক আছে। তারপরে তুমি তোমার চার্টের জন্য মানে তোমার জেড এর ভ্যালু বা এইচ এর ভ্যালুর জন্য করেসপন্ডিং হচ্ছে সিজেড এর ভ্যালু বের করে নিবা এই চার্ট থেকে। ওকে, এটা হচ্ছে এক্সপোজার এর জন্য, সবার জন্য এক্সপোজার এ বলে দিছি এই ডিজাইনের জন্য। আচ্ছা, ফাইন করলা, তাহলে দেখো তুমি সিসি এর ভ্যালু পেয়ে গেছো, মানে সিসি এর ভ্যালু তো মুখস্থ ভ্যালু, সিআই এর ভ্যালু 1 ইউজ করতে বললাম, সিজেড এর ভ্যালু এই চার্ট থেকে পেয়ে যাবা এবং ভিভি এর ভ্যালু পেয়ে যাবা হচ্ছে তোমার এই চার্ট থেকে, বেসিক উইন্ড স্পিডের চার্ট থেকে। তাহলে এই সবগুলো ভ্যালু যখন তুমি কিউজেড এর ফর্মুলার মধ্যে বসায় দিবা তখন তুমি কিন্তু কিউজেড এর ভ্যালু পেয়ে গেছো, দ্যাট মিনস সাস্টেইন উইন্ড প্রেসার পেয়ে গেছো। বাসাটা করতেছো মানে কোন লোকেশনে স্ট্রাকচারটা বানাচ্ছ তার উপরে তোমার এক্সপোজারের সম্পর্ক, মানে প্র্যাকটিক্যাল লাইফের জন্য যদি কোশ্চেনটা করে থাকো, প্র্যাকটিক্যাল লাইফে তোমার স্ট্রাকচারটা কোন লোকেশনে বানাচ্ছ সেই লোকেশনের উপরে তোমার স্ট্রাকচার মানে এক্সপোজার এ বি অথবা সি হবে, ঠিক আছে। হাইটের সাথে এক্সপোজারের কোনো সম্পর্ক নাই, তোমাদের এইখানে ডিজাইনের জন্য তোমাদের এক্সপোজার এ নিয়ে কাজ করবা, ঠিক আছে, এক্সপোজার এ নিয়ে কাজ করবা, সিআই এর ভ্যালু 1 ধরে কাজ করবা। আচ্ছা,
ফাইন। তো যখন সাস্টেন উইন্ড প্রেশার পেয়ে গেছো তখন তোমাকে লাগবে হচ্ছে ডিজাইন উইন্ড প্রেশার। ওকে, ডিজাইন উইন্ড প্রেশারের সূত্রটা হচ্ছে সিজি সিপি কিউজেড। কিউজেড এর ভ্যালু অলরেডি পেয়ে গেছো, তোমার দরকার এখন সিজি এবং সিপি। সিজি যেটা, ওকে, সিজি যেটা গাস্ট কোফিশিয়েন্ট ফ্যাক্টর, সেটাই আসলে এখানে বিএনবিসি তে তোমার হচ্ছে জি সিজি একই কথা। ওকে, গাস্ট কোফিশিয়েন্ট ফ্যাক্টর একই জিনিসই মিন করে। আচ্ছা, তো এখানেও দেখো একটু আগে সিজের যেরকম ভাবে দেখলা যে সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে ওই স্ট্রাকচারের হাইটের উপর নির্ভর করতেছে এবং এক্সপোজার ক্যাটাগরির উপর নির্ভর করতেছে, এই ভ্যালুটাও সেম একই ভাবে। গাস্ট কোফিশিয়েন্ট ফ্যাক্টরও হচ্ছে তোমার এক্সপোজার এবং হচ্ছে তোমার গ্রাউন্ড থেকে ওই স্ট্রাকচারের কত কোন হাইটের জন্য বের করতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে। তো একইভাবে তোমার হচ্ছে যেই হচ্ছে তোমার এভারেজ হাইট অফ দ্য ট্রাস যেই হাইট, সেই হাইটের করেসপন্ডিং হচ্ছে এবং হচ্ছে এক্সপোজার এ ক্যাটাগরি, যেহেতু এখানের জন্য বলে দিছি তোমাদের এক্সপোজার এ, এই বেসিসে সেম একইভাবে হচ্ছে তুমি ইন্টারপোলেট করে তোমার সিজি অথবা যেটাকে এখানে জিএস এন্ড জিজেড বলা হচ্ছে একই কথা, এই সিজি এর ভ্যালুটা এই চার্ট থেকে পেয়ে যাবে, গাস্ট কোফিশিয়েন্ট ফ্যাক্টর। ওকে, তাহলে দেখো পিজেড এর সূত্রে তুমি কিউজেডও জানো, সিজিও জানো, তোমার এখন দরকার সিপিই। সিপিই হচ্ছে প্রেসার কোফিশিয়েন্ট, এক্সটার্নাল প্রেসার কোফিশিয়েন্ট। এই সিপি এর ভ্যালুটা তোমরা পাবা এখান থেকে। ওকে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার বিল্ডিং উইথ ফ্ল্যাট রুফস। আমি যদি নরমাল একটা হচ্ছে রেগুলার শেপের আরসিসি বিল্ডিং এর কথা বলি, সেই বিল্ডিং এর জন্য এই টেবিলটা, আমরা এই টেবিলটা ইউজ করব না, আমাদেরটা হবে হচ্ছে এই টেবিল। ওকে, এক্সটার্নাল প্রেসার কোফিশিয়েন্ট ফর রুফ। ওকে, আমাদের যে ইনক্লাইন্ড ট্রাস, এই ট্রাসের রুফের জন্য যে প্রেসারটা আসতেছে আমরা সেটা ইউজ করব। ওকে, এই চারটা না, কিন্তু একটু খেয়াল রাখবা, এই প্রেসারটা না, আমরা হচ্ছে এক্সটার্নাল প্রেসার কোফিশিয়েন্ট ফর রুফ যেটা, সেটা ইউজ করব। আচ্ছা, এখন আসো এখানে তোমার সাথে পেজটা বলে দিন। আচ্ছা, পেজ নাম্বারটা হচ্ছে তোমার 66 পেজ। 66 পেজে তোমাদের যে হচ্ছে এক্সটার্নাল সেকশন হচ্ছে 2.6.67। ওকে, এখানে টেবিল নাম্বার দেয়া নেই যখন দিস। আচ্ছা, তোমার হচ্ছে সেকশন দেখলেই বুঝবে, এখানে তোমার হচ্ছে এক্সটার্নাল প্রেসার কোফিশিয়েন্ট সিপি ফর রুফ। ওকে, রুফের জন্য যেটা, এই টেবিলটা ইউজ করে আমরা সিপি এর ভ্যালু বের করব ফর উইন্ডোয়ার সাইড এন্ড ফর লিওয়ার সাইড। এই প্রেসারটা বের করার পরে আমাদের কাজ মোটামুটি শেষ, মানে এরপরের কাজ কিছু অল্প একটু দেখানোর পর বাকি প্রসেসটা সেম। আচ্ছা, এখানে দেখো যে দুইটা উইন্ড ডিরেকশনের কথা দুইটা বলা, নর্মাল টু রিচ না প্যারালাল টু রিচ। আমরা এখানে কি চিন্তা করতেছি, আমরা কিন্তু এখানে চিন্তা করতেছি যে তোমার এই যে ট্রাসের উপরে উইন্ডটা আসতেছে, উইন্ডের ডিরেকশন যদি এদিকে চিন্তা করি, আমার এই রিচটা কোন বরাবর কাজ করতেছে, বা এই রিচটার কথা যদি বলি, এই রিচটা কি তোমার উইন্ড ডিরেকশনের সাথে প্যারালালি না পারপেন্ডিকুলারলি? রিচ বা চূড়া যেটা, এই ট্রাসের যে চূড়া বা অ্যাপেক্স বা রিচ, এই ধারটাকে আর কি রিচ বলা হচ্ছে। ঠিক আছে, এই রিচটা আমার উইন্ডের ডিরেকশনের সাথে এই রিজের ডিরেকশনটা কি প্যারালাল না পারপেন্ডিকুলার? বলছি যে দেখো, উইন্ড মনে করো এই ডিরেকশন থেকে আসতেছে, যে কোনো ডিরেকশনই চিন্তা করো, হয় এই ডিরেকশন থেকে আসতেছে বা ওই ডিরেকশন থেকে আসতেছে, এবং তোমার এই যে এই লাইনটা আছে না, যে হচ্ছে মানে দুইটা সারফেসের একেবারে যেই সারফেস যেই জায়গাতে মিলছে, ঠিক আছে, এই একেবারে চূড়া অ্যাপেক্স তো জাস্ট একটা পয়েন্ট, এই পুরো এই লাইনটা, এইটা হচ্ছে রিচ। ওকে, তুমি যদি তোমার খাতা বা বইকে হচ্ছে উল্টা করে রেখে হচ্ছে মাঝে একটু গ্যাপ করে যে ট্রায়াঙ্গেল করে রাখো, এই যে চূড়াটা তৈরি হচ্ছে, এই চূড়াটাই হচ্ছে কি রিচ। এই রিজের কথা বলা হচ্ছে, যেটা এটার নাম তাহলে হচ্ছে, পারপেন্ডিকুলারই তো আসতেছে। ওকে, এটাকে বলা হচ্ছে রিজ। এই রিজের আমার প্রশ্ন ছিল প্যারালাল আর পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলারকে আমরা অনেক সময় নরমালও বলি, ঠিক আছে, নরমাল আর পারপেন্ডিকুলার একই জিনিস মিন করতেছে। তো তুমি যে ডিজাইনটা করতেছো ট্রাসের, তোমাকে উইন্ড ডিরেকশনটা নরমাল টু রিজে আছে না প্যারালাল টু রিজ আছে সেটা চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমাদের এই কেসে আমরা দেখতেছি যে উইন্ডের ডিরেকশনের সাথে হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে উইন্ডের রিজের সাথে, সুতরাং আমরা এটা নিয়ে কাজ করব, এটা না। ওকে, আমরা কাজ করব যেহেতু আমাদের উইন্ডের ডিরেকশনটা হচ্ছে নরমাল বা পারপেন্ডিকুলার টু রিচ, সুতরাং আমরা এই ডিরেকশনটা দিয়ে কাজ করব। তারপরে আসো দেখো, এখানে আরো দুইটা ভ্যালু আমাদের লাগবে, একটা হচ্ছে থিটা। এই থিটা ভ্যালুটা হচ্ছে যে আমরা যে স্লোপ অফ দ্য ট্রাস বের করে আসছি সেই ভ্যালু, স্লোপ অফ দ্য ট্রাস যে বের করে আসছি সেই থিটার ভ্যালু, এবং এই সাইডের ভ্যালুটা হচ্ছে এইচ বাই এল। এখন প্রশ্ন হচ্ছে যে এইচ বাই এল জিনিসটা কি? ফাইন, দেখো আমি
এই যে উইন্ড যে আসতেছে, উইন্ডটা আসতেছে কি তোমার স্লোপি সারফেসের উপর। আমি যদি এই স্লোপি সারফেসটার তোমার হচ্ছে রেক্টেঙ্গুলার প্রজেকশন চিন্তা করি, ওকে। আচ্ছা, আমি যদি এই স্লোপি সারফেসটার আসলে কিন্তু উইন্ডটা আসতেছে কি তোমার হচ্ছে যে স্লোপি সারফেসটা দোনো সাইডে, সেটার উপরে কিন্তু তোমার হচ্ছে উইন্ডটা আসতেছে। উইন্ডটা আসতেছে কি এই স্লোপি সারফেসের উপর এবং এই স্লোপি সারফেসের উপর। আমি যদি এই স্লোপি সারফেসের তোমার হরিজন্টাল প্রজেকশন চিন্তা করতে চাই, ওকে, হরিজন্টাল প্রজেকশন কথা চিন্তা করতে চাই, সেটা আসলে কি এই রেক্টেঙ্গুলার এরিয়াটা না? আমি হরিজন্টাল প্রজেকশনটা চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে আমার মানে হচ্ছে তোমার সোজা বাংলায় বললে এই যে তোমার স্লোপি সারফেসটা যতটুকু এরিয়ার নিচে সমতলে দখল করে আছে বা কভার করে আসতেছে, সেটা কি এই একটা রেক্টেঙ্গুলার এরিয়া হবে না? তোমরা যেমন সিভিল ড্রয়িং এর ক্ষেত্রে দেখছো যে যখন কোনো একটা সারফেস ঢালু থাকতে মানে হ্যাঁ স্লোপ থাকতেছে, তুমি যখন টপ ভিউ থেকে দেখতেছো জিনিসটা, তুমি কিন্তু স্লোপ দেখতেছো না, তুমি খালি ওই জায়গায় কি একটা লাইন দেখবা। তুমি যদি এই জিনিসটাই যদি তুমি টপ টপ ভিউ দেখো, এই টপ ভিউটা আসলে দেখতে কিরকম হবে? এরকম হবে না? তুমি যদি উপর থেকে দেখো টপ ভিউ দেখতে তোমার কাছে এরকম মনে হবে না? টপ ভিউ থেকে কিন্তু তুমি দেখে এটা স্লোপ সারফেস বুঝবা না। আমাদের অ্যাকর্ডিং টু আমাদের সিভিল ড্রয়িং, আমরা সিভিল ড্রয়িং যে পড়ে আসছি, সেখানে আমরা কি দেখি যে টপ ভিউ যদি আমি এটা ড্র করি, আমি কিন্তু দেখতে এটা এরকম দেখবো। যদি এটা স্লোপ সারফেস না হয়ে একটা মানে সমতল সারফেস হইতো, তখন কিন্তু আর এই লাইনটা থাকতো না। যেহেতু আমার এখানে একটা স্লোপি সারফেস আছে, সুতরাং আমার এখানে একটা দাগের মতো দেখবো আমরা যখন আমরা টপ ভিউ থেকে জিনিসটা দেখবো। তো ওই কথাটাই যে তোমার যে স্লোপি সারফেসটা, সেই সারফেসের যদি আমি হরিজন্টাল প্রজেকশনটা নেই, তাহলে প্রজেকশনটা এর কিছু হবে, ওকে। এখন উইন্ড আসতেছে তোমার এই ডিরেকশন থেকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। উইন্ড যেই ডিরেকশন থেকে আসে, সেই ডিরেকশনের পারপেন্ডিকুলার ডাইমেনশন, ওকে। উইন্ড আসতেছে এই ডিরেকশনে, এই ডিরেকশনের যে পারপেন্ডিকুলার ডাইমেনশন, এই ডাইমেনশনটা হচ্ছে বি। আচ্ছা, এটা তো তোমরা অলরেডি জানো C313 তে। এবং হচ্ছে যে প্যারালাল ডাইমেনশনটা উইন্ডের ডিরেকশনের সাথে যে প্যারালাল ডাইমেনশন, সেই ডাইমেনশনটা হচ্ছে এল, ওকে। উইন্ড যে ডিরেকশন থেকে আসতেছে সেই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডাইমেনশনটা হচ্ছে তোমার বি, এবং এবং উইন্ডের ডিরেকশনের সাথে প্যারালাল ডিরেকশনটা হচ্ছে এল ডিরেকশন, ঠিক আছে। এখন যদি উইন্ড এই দিক থেকে আসতো, তাহলে এই ডিরেকশন এখন যদি উইন্ড এই ডিরেকশন থেকে আসতো, তাহলে এই ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনটা হতো বি, এবং উইন্ড ডিরেকশনের প্যারালাল ডিরেকশনটা হতো এল, ওকে। তো এখানেও সেম একইভাবে তোমার হচ্ছে একটা ভ্যালু দেখে আসছি যে আমরা হচ্ছে আমাদের h/l লাগবে। এই এইচটা হচ্ছে তোমার এভারেজ হাইট অফ দ্য ট্রাস। তুমি যখন সিপি এর ভ্যালু বের করতেছো, তখন তোমাকে থিটার ভ্যালুও দরকার এবং h/l এর ভ্যালুও দরকার। এই এইচ এর ভ্যালুটা হচ্ছে তোমার এভারেজ হাইট অফ দ্য ট্রাস, এবং এল যেটা সেটা হচ্ছে উইন্ড যদি এই ডিরেকশন থেকে আসে অথবা এই ডিরেকশন থেকে আসে, দোনো কেসেই কিন্তু তোমার এল এর ভ্যালুটা হচ্ছে কি উইন্ডের প্যারালাল ডিরেকশনটা হচ্ছে এই ডাইমেনশনটা। এবং এখানে যে এল এর ভ্যালু, এই এল এর ভ্যালুটা আসলে কি তোমার স্প্যান অফ দ্য ট্রাস না? ট্রাসের যে এই ডিরেকশনটা, এই ডাইমেনশনটা কি আসলে স্প্যান অফ দ্য ট্রাস না? বুঝাইতে পারলাম কি? তোমার এটা কিন্তু থ্রিতে জানো যে উইন্ডের ডিরেকশনের প্যারালাল ডিরেকশনটা হয় এল এবং পারপেন্ডিকুলার ডিরেকশনটা হয় হচ্ছে তোমার বি। তো উইন্ডটা যে তুমি এই দিক থেকে আসে চিন্তা করো না কেন, অথবা এই দিক থেকে আসে চিন্তা করো না কেন, তোমার এই ডাইমেনশনটা হচ্ছে প্যারালাল ডাইমেনশন, এবং এই ডাইমেনশনটা আসলে হচ্ছে ট্রাসের তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, দ্যাট মিন্স স্প্যান অফ দ্য ট্রাস। সুতরাং সিপি এর ভ্যালু বের করার জন্য তোমার একদিকে লাগবে থিটার ভ্যালু, স্লোপ অফ দ্য ট্রাস, অপর দিকে লাগবে তোমার h/l এর রেশিও, এবং এইচটা হচ্ছে তোমার টোটাল হাইট, এবং মানে টোটাল হাইট না, সরি, এভারেজ হাইট অফ দ্য ট্রাস, এবং এলটা হচ্ছে আসলে স্প্যান অফ দ্য ট্রাস, ওকে। তাহলে h/l করার পরে যে ভ্যালুটা পাবা, দেখো h/l করার পরে একটা ভ্যালু পাবা, এবং হচ্ছে থিটা তোমার স্লোপ অফ দ্য ট্রাস থেকে আরেকটা থিটার ভ্যালু পাবা, ওকে। তো এখন যদি এমন হয় যে তোমার তোমার h/l এর রেশিওটা আসছে 0.2, সাপোজ তোমার h/l এর রেশিও আসছে 0.2,
এবং থিটার রেশিও আসছে হচ্ছে, তো থিটার ভ্যালু হচ্ছে সে 30। ওকে, তোমার h/l এর ভ্যালু আসছে 0.2 অথবা এবং থিটার ভ্যালু আসছে 30। তখন তুমি কি করবা, 0.2 যেহেতু 0.3 থেকে কম, সুতরাং আমার h/l এর ভ্যালু এটার অনুযায়ী 30 এর জন্য আমার উইন্ডোর ডিরেকশনের সিপি এর ভ্যালু আসছে 0.3 এবং লিওয়ার্ড ডিরেকশনের জন্য দেখো কি লেখা, -0.7 ফর অল ভ্যালুস অফ h/l এন্ড থিটা। এর মানে তোমার h/l এবং থিটার ভ্যালু যাই হোক না কেন, লিওয়ার্ড সাইডের তোমার হচ্ছে সিপি এর ভ্যালু অলওয়েজ -0.7 থাকবে যদি তোমার উইন্ডের ডিরেকশনটা নর্মাল টু রিজ হয়। ওকে, তাহলে দেখো আমাদের h/l এর ভ্যালু এবং থিটার ভ্যালু যাই হোক না কেন, তোমাদের সবার হচ্ছে লিওয়ার্ড সাইডের হচ্ছে সিপির ভ্যালু -0.7ই আসবে। ঠিক আছে, আমাদের কনসার্ন হচ্ছে উইন্ড সাইডের হচ্ছে সিপির ভ্যালুটা বের করা, যেটা ডিপেন্ড করবে তোমার যার যার হচ্ছে h/l এর ভ্যালু যত আসতেছে এবং থিটার ভ্যালু যেটা আসতেছে সেটা অনুযায়ী হচ্ছে তোমার সিপির ভ্যালু। এখন যেটা বলতে যাচ্ছি আমি এটা ব্যাখ্যা করবো না, তোমরা আগে একটু নিজেরা চিন্তা করবা, না পারলে আমি এটা বলবো। সেটা হচ্ছে যে আমরা একটু আগে দেখে আসছি কিভাবে হচ্ছে যে সিঙ্গেল ইন্টারপোলেশন করা যায়। এখন যদি ইন্টারপোলেশন সিঙ্গেল ইন্টারপোলেশন না হয়ে ডাবল ইন্টারপোলেশন হয়, এটা কি, এটার মানে হচ্ছে যে সে সাপোজ তোমার h/l এর ভ্যালু আসছে 0.4। ওকে, h/l এর ভ্যালু আসছে 0.4। তাহলে দেখো তোমার তোমার একটা ভ্যালু দেওয়া আছে, যদি h/l এর ভ্যালু 0.3 থেকে ছোট হয় তাহলে তোমার এই ডিগ্রি এই অ্যাঙ্গেলের জন্য তুমি সিপি এর ভ্যালু পাবে এরকম। এখন যদি এরকম হয় যে তোমার h/l এর ভ্যালু 0.5 হয় তাহলে এই ভ্যালুগুলা পাবা। আবার যদি হয় যে তোমার হচ্ছে h/l এর ভ্যালু হচ্ছে তোমার 0.6 হয়, তখন কি করবো, ওই আগের মতো 0.5 এবং 1 এর মাঝে 0.6 অবস্থিত, সুতরাং তুমি ওই অনুযায়ী h/l এর থিটার অনুযায়ী সিপি এর ভ্যালুটা বের করে আসবে। এখন যদি কাহিনী এরকম হয় যে h/l এর ভ্যালুটাও এখানে দেয়া কোনোটা ভ্যালুর সাথে ম্যাচ করে না এবং থিটার ভ্যালু এক্স্যাক্টলি 0, 10, 20, 30 এটার সাথে ম্যাচ করে না, এর মানে আমার প্রশ্ন তোমাদের কাছে হচ্ছে, যেটা এটা আমি এখন ব্যাখ্যা করব না, তোমাদের মাথা গোলাইতে পারে, সেটা হচ্ছে যে থিটার ভ্যালু যদি তোমাদের 35 ডিগ্রি হয়, তোমাদের যদি থিটার ভ্যালু 35 ডিগ্রি হয় এবং h/l এর ভ্যালু যদি 0.4 হয় তাহলে সিপির ভ্যালু কত আসবে? ওকে, যদি h/l এর ভ্যালু 0.4 হয় এবং থিটার ভ্যালু যদি 35 হয় তখন তোমাদের সিপি এর ভ্যালু কত আসবে? আগের ম্যাথে কিন্তু আমাদের যে কোনো একটা ভ্যালু কিন্তু অলরেডি আমরা এখানে মানে এখানে দেখো এটা ভ্যালু যখন বের করছিলাম তখন আমরা 6 এর করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত জানতাম, 9 মিটারের করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত জানতাম, তারপরে এখানে হচ্ছে তোমার যে 7 মিটার দ্যাট মিন্স এইচ এর ভ্যালু জানি, সেটার করেসপন্ডিং সিজেড এর ভ্যালু কত সেটা বের করছি। একটা হচ্ছিল সিঙ্গেল ইন্টারপোলেশন ছিল। এখন যদি তোমার তোমার কিন্তু দুইটা পয়েন্ট, তুমি হচ্ছে এক্স এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু জানো, কিন্তু এখন আমি তোমাকে এমন একটা কেসের জন্য বলতেছি যেই কেসের জন্য তুমি হচ্ছে তোমাকে সিজেড এর ভ্যালু বের করতে, এটার ভ্যালু আইডিয়াল না। ওকে, তোমাকে এটার জন্য কি করতে হবে, তোমাকে প্রথমে 0.4, ওকে, h/l এর 0.4 ভ্যালুর করেসপন্ডিং তোমার 30 ডিগ্রির জন্য তোমার ভ্যালু কত আসে সেটা বের করে নিতে হবে সিপি এর। আবার 0.4 h/l এর ভ্যালুর জন্য 40 ডিগ্রির করেসপন্ডিং সিপি এর ভ্যালু কত সেটা বের করে নিতে হবে। ওকে, তারপরে যে তুমি কি করবা, যে 30 ডিগ্রি করেসপন্ডিং সিপি এর ভ্যালু এত জানি, 40 ডিগ্রি করেসপন্ডিং সিপি এর ভ্যালু এত জানি, তাহলে 35 ডিগ্রির করেসপন্ডিং সিপি এর ভ্যালু কত? আমি কি বুঝাইতে পারছি? কারণ তোমার 0.4 এর করেসপন্ডিং কিন্তু তোমার সিপির ভ্যালু বের করার জন্য তুমি কোন দুইটা ডিগ্রির মাঝে নিবা, তোমার কিন্তু মানে এই ডিগ্রির করেসপন্ডিং 0.4 এর ভ্যালু কত নাই। তোমাকে যদি বলে দেওয়া হইতো যে h/l এর ভ্যালু 0.2, তাহলে তুমি কিন্তু 0.2 এর করেসপন্ডিং 30 ডিগ্রির জন্য সিপি এর ভ্যালু কত জানো, 40 ডিগ্রির জন্য সিপি এর ভ্যালু কত জানো, দ্যাট মিন্স x এবং y জানো, x y জানো, x1 y1 x2 y2 জানো, তাহলে তুমি এখানে 35 ডিগ্রিকে যদি x ধরি তাহলে এই x এর করেসপন্ডিং y এর ভ্যালু কত তুমি একটু আগে যেভাবে দেখায় আসলাম সেভাবে বের করে ফেলতে পারবা। কিন্তু যদি তোমাকে আমি h/l এর ভ্যালু 0.4 বলে দেই তাহলে কিন্তু তুমি 0.4 এর করেসপন্ডিং 30 ডিগ্রির জন্য y এর ভ্যালু কত সেটাও জানো না, 40 ডিগ্রির জন্য y এর ভ্যালু কত সেটাও জানো না, তাহলে তুমি কিভাবে 0.4 এর জন্য 35 ডিগ্রির জন্য বের করবা?
এই কারণে আগে তোমাকে 0.4 এর জন্য 30 ডিগ্রির মানে 0.4 কিসের মধ্যে পড়ে, 0.3 এবং 0.5 এর মাঝে পড়ে। তখন তোমাকে আগে 0.3 এর জন্য আমার 30 ডিগ্রির সিপি কত এবং 0.5 এর জন্য 30 ডিগ্রি সিপি কত এটা বের করতে, এটার জানো, তখন তোমাকে 0.4 এর জন্য সিপির ভ্যালু কত আসে সেটা 30 ডিগ্রির জন্য সেটা বের করতে হবে। একইভাবে সেম ইন্টারপোলেশনটা আবার 0.3 40 ডিগ্রির জন্য হচ্ছে সিপি জানা হচ্ছে 0.4 এবং h/l এর ভ্যালু 0.5 হলে 40 ডিগ্রির জন্য সিপির ভ্যালু কত জানো, তখন তোমাকে h/l 0.4 এর জন্য 40 ডিগ্রির সিপির ভ্যালু কত সেটা বের করে নিতে হবে। মানে এই পজিশনের ভ্যালু এবং এই পজিশনের ভ্যালু বের করে নিয়ে গেলেই এরপরে তুমি 30 ডিগ্রির জন্য সিপির ভ্যালু কত জানো 0.4 এর এবং 40 ডিগ্রির জন্য সিপির ভ্যালু কত জানো 0.4 এর। তারপরে তুমি এবার 35 ডিগ্রির জন্য কত বের করতে পারবা। কতটুকু বুঝছো জানি না, বাট এটা আমার তোমাদের কাছে প্রশ্ন যে এখানে ডাবল টাইম ইন্টারপোলেশন করা লাগবে। আগে তোমাকে x1 y1 x2 y2 দিয়ে দেওয়া ছিল, তারপর তোমার গিভেন x এর জন্য y এর ভ্যালু বের করছো। এখানে তোমাকে আগে আগে y1 y2 বের করে নিতে হবে, তারপরে এই গিভেন যে 35 ডিগ্রি x এর জন্য করেসপন্ডিং y কত সেটা বের করে আসতে হবে। ডাবল টাইম ইন্টারপোলেশন হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আপাতত আমি মানে যতটুকু বুঝছো, আর যদি বাই চান্স না বুঝো আগে তোমরা নিজেরা আবার চিন্তা করবা, না পারলে তারপর আমি আবার ওটার জন্য একটা ছোট কিছু মানে ইনস্ট্রাকশন দিয়ে দিব। তুমি এই টেবিল থেকে সিপি এর ভ্যালু বের করছো একটা উইন্ডোর সারফেসের জন্য, সাইডের জন্য, একটা লিওয়ার সাইডের জন্য। ওকে, আমি কিন্তু টিল নাও পর্যন্ত আসলে কি ব্যাখ্যা করছি, টিল নাও পর্যন্ত আমি ব্যাখ্যা করছি হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে উইন্ডোর সাইড এবং লিওয়ার সাইডের প্রেসার কত আসতেছে সেটা বের করা। ওকে, এতক্ষণ ধরে কিন্তু খালি এই দুইটা সূত্রেরই কাজ করছি, যে কিউজেড এর এই ভ্যালুগুলো কিভাবে পাবা এবং কিউজেড এর সব ভ্যালু পেয়ে যাওয়ার পরে সেই ভ্যালুগুলো সিজিসিপির সাথে গুণ করলে কিভাবে তুমি পিজেড এর ভ্যালু পাবা। একটু আগে আমরা দেখে আসলাম সিপি উইন্ডোয়ার্ড সারফেসের জন্য আমরা একটা সিপির ভ্যালু পাবো, আবার লিওয়ার সারফেসের জন্য আরেকটা সিপির ভ্যালু পাবো। ওকে, সেম সূত্রে সিপি ভ্যালু উইন্ডোয়ার্ড এবং লিওয়ার সারফেসের ডিফারেন্ট ভ্যালুর কারণে আমরা দুইটা ডিজাইন উইন্ড প্রেসার পাবো, একটা ফর উইন্ডোয়ার্ড সাইড, একটা হচ্ছে লিওয়ার সাইড। যদি কারো সবার জন্যই তো হচ্ছে লিওয়ার সাইডের সিপির ভ্যালু -0.7 আসবে, এর মানে তোমার -0.7 আসছে মানে কি তোমার পিজেড এর ভ্যালু কিন্তু নেগেটিভই আসতেছে, এবং পিজেড এর ভ্যালু যদি নেগেটিভ আসে তখন আমরা বলবো কি নেগেটিভ প্রেসার অথবা সাকশন। এখন কার কার মানে তোমাদের প্রত্যেকেরই স্লোপ অফ দ্য ট্রাস থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি যে চার্ট থেকে সিপির ভ্যালুটা পেলা। ওকে, h/l এবং থিটার উপর ডিপেন্ড করে যে উইন্ডোর সাইডে সিপির ভ্যালু পেলা, কারো সেটা পজিটিভ আসতে পারে, নেগেটিভও আসতে পারে। যাদের নেগেটিভ আসবে তাদের কিন্তু তোমার আলটিমেটলি পিজেড এর ভ্যালু নেগেটিভ আসবে, এবং তোমাদের উইন্ডোর সাইডেরও প্রেসারটা নেগেটিভ প্রেসার অথবা সাকশন আসবে। কারো যদি সিপির ভ্যালু উইন্ডোর সাইডেরটা পজিটিভ আসে সেক্ষেত্রে তার পিজেড এর ভ্যালু আসবে পজিটিভ, এবং তার জন্য প্রেসারটা হবে পজিটিভ প্রেসার অথবা থ্রাস্ট। ঠিক আছে, তাহলে আমরা উইন্ডোর সারফেসের এবং লিওয়ার সারফেসের হচ্ছে ডিজাইন উইন্ড প্রেসার পিজেড এর ভ্যালু পেয়ে যাব কিলোনিউটন পার মিটার স্কয়ারে। কিলোনিউটন পার মিটার স্কয়ারে পেয়ে যাব, যেহেতু আমাদের সবগুলো ইউনিট হচ্ছে তোমার হচ্ছে ফিট, ইঞ্চ এই ইউনিটে, দ্যাটস ওয়াই আমাদের এই কিলোনিউটন পার মিটার স্কয়ার ইউনিটকে হচ্ছে পাউন্ড পার স্কয়ার ফিট ইউনিটে কনভার্ট করে নিতে হবে। এখানে কনভার্সন দিয়ে দেওয়া আছে, এখানে দিয়ে দেওয়া ছিল না, এই যে দেখো কেএসএফ এরটা দিয়ে দেওয়া আছে, আচ্ছা পিএসএফ এরটা দেওয়া আছে যে 1 কিলোনিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 20.88 পিএসএফ। তাহলে তোমরা হচ্ছে যে এরিয়া লোডে আমরা ফেরত আসছি। ওকে, উইন্ডোর এবং লিওয়ার সাইডে উইন্ডের কারণে প্রেসার কত সেটা আমরা পিএসএফ এ পেয়ে গেছি এরিয়া লোড আকারে। তারপর এরিয়া লোড আকারে পাওয়ার পরে আমরা যেরকম আগের দিনের ডেড লোডের জন্য পার্লিনের ডিজাইন করছিলাম, তখন আমরা কি করছিলাম যে এরিয়া লোডটা আসছিল সেই এরিয়া লোডকে আমরা হচ্ছে ইউডিএল আকারে পার্লিনে নিয়ে আসছি। এখনো কিন্তু আমরা অলরেডি উইন্ডোয়ার সারফেস এবং লিওয়ার সারফেসের জন্য উইন্ড প্রেসার পিএসএফ এ কনভার্ট করে নিয়ে আসছি। তাহলে আমি যদি আগের দিনের মতো একইভাবে বলি যে এই পার্লিনেরটার জন্য যদি বলি যে এই পার্লিন তার রাইটের এবং লেফটের যে হাফ এরিয়া অফ দ্য প্যানেল, এই টোটাল এতটুকু এরিয়ার উপরে যেই হচ্ছে লোডটা আসতেছে এই এরিয়ার লোডটা হচ্ছে কি এই পার্লিনটা ক্যারি করবে।
তাহলে আমি যে পিএসএফ এ আমি উইন্ডওয়ার্ড সারফেসে উইন্ডওয়ার্ড সাইডে যে প্রেসারটা পেলাম ইন পিএসএফ, এই পিএসএফ এর ভ্যালুটাকে আমি যদি পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমি উইন্ডওয়ার্ড সাইডের তোমার হচ্ছে ইউডিএল কত পেয়ে যাব। একইভাবে আমি যদি লিওয়ার সাইডের যে প্রেসারটা আসতেছে উইন্ড প্রেসার, সেই উইন্ড প্রেসারের সাথে হচ্ছে পার্লিনের স্পেসিংটা গুণ করে দেই তাহলে কিন্তু আমি লিওয়ার সাইডের ইউডিএলটা কত পেয়ে যাব, মানে পাউন্ড পার ফিটে ভ্যালুটা কত পেয়ে যাব। এটাকে আমি বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ওকে। তাহলে আমাদের দেখো, আমাদের যেমন আগের দিনে আমাদের একটা টার্গেট ছিল ইউডিএল আকারে পালিনের উপরে নিয়ে আসা, এখানেও সেম একইভাবে করছি। তাহলে আমরা আগের দিনেও তোমার এরিয়া লোডকে ইউডিএল দ্যাট মিনস পাউন্ড পার ফিটে নিয়ে আসছি, আজকেও আমাদের কিন্তু পাউন্ড পার ফিটে নিয়ে আসা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট লোড বের করা, তারপর সেম একই প্রসেস। ওকে, আমি খালি লোডের কম্বিনেশন মানে হচ্ছে আগের দিনেরটাতে কি ছিল, খালি আবার ডেড লোড কাজ করতেছিল এবং সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছিল। কিন্তু আজকে কিন্তু শুধুমাত্র ডেড লোড নেই, আজকে কি আছে, ডেড লোডও আছে, উইন লোডও আছে। আমরা লাস্ট ক্লাস থেকে আমি জাস্ট যদি বলি যে আমি একজন একটা আরো আমরা কি এই ডিরেকশনটাকে এক্স এক্সিস চিন্তা করে নিছিলাম এবং এই ডিরেকশনটাকে পজিটিভ ওয়াই এক্সিস চিন্তা করে নিছিলাম। আমাদের যে ডাব্লিউডিএল লোডটা ছিল সেই ডাব্লিউডিএল লোডটা কাজ করতেছিল কি তোমার সিজি থেকে একেবারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে। তারপর আমরা এই ডাব্লিউডিএলটাকে এক্স এক্সিস বরাবর একটা ভাগে ভাগ করছি, নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর একটা ভাগে ভাগ করছিলাম। তারপরে ওই লোডগুলোর করেসপন্ডিং মোমেন্ট কত আসছে সেটা দিয়ে হিসাব করছিলাম। কিন্তু এটা ছিল কি গত ক্লাসের ডেড লোডের হিসাব। এখন আমাদের এই ডেড লোডের সাথে কিন্তু আরো দুইটা জিনিস অ্যাড হয়েছে, উইন লোড এবং হচ্ছে উইন লোড আসছে। এখন দেখো উইন লোডের ইফেক্টটা কিভাবে এটার সাথে কম্বাইন্ড হবে। আমরা আজকে শুরুতেই কি বলছি যে তোমার উইন লোডটা আসবে ট্রাসের সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আসবে। আমরা কি বলছি যে যখন ট্রাসের সারফেসের সাথে উইন লোডটা আসবে পারপেন্ডিকুলার ডিরেকশনে আসবে, সুতরাং এবং হচ্ছে পার্লিনটাও কিন্তু ট্রাসের সাথে কি পারপেন্ডিকুলারলি অবস্থিত। তো তাহলে আমরা কি এটা বলতে পারি যে উইন্ডের যে ইফেক্টটা আসবে সেটা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে আসবে, এক্স ডিরেকশনে কোনো ইফেক্ট আসবে না? যেহেতু আমি যদি এটাকে হচ্ছে তোমার ট্রাসের সারফেসটা চিন্তা করি, ওকে, ট্রাসের সারফেসের সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি ট্রাসটা অবস্থিত এবং আমরা বলছি যে ট্রাসের সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি ট্রাসটা হয় ইনওয়ার্ড মানে তোমার উইল লোডটা হয় ইনওয়ার্ড ডিরেকশনে আসবে, না হয় আউটওয়ার্ড ডিরেকশনে আসবে। ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি উইন্ডের যে কন্ট্রিবিউশন বা ইফেক্টটা আসবে সেটা শুধুমাত্র ওয়াই ডিরেকশন বরাবরই আসবে, এক্স ডিরেকশন বরাবর আসবে না? কারণ উইন্ডটা কিন্তু তোমার ট্রাসের সাথে অথবা পার্লিনের সাথে পারপেন্ডিকুলারলি হয় ইনওয়ার্ড ডিরেকশনে আসতেছে, না হয় আউটওয়ার্ড ডিরেকশনে আসতেছে। আমার কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আর বেশিক্ষণ না, একটু 5 মিনিট ধৈর্য ধরো। আচ্ছা, তো এখন দেখো আমি যদি এই এক্সাম্পল অনুযায়ী বলি, এই এক্সাম্পলে দেখো আমার পিজেড এর ভ্যালু নেগেটিভ আসছে, মানে উইন্ডওয়ার্ড ডিরেকশনটাও নেগেটিভ আসছে, তোমার কি বলে লিওয়ার্ড সাইডেরটাও নেগেটিভ আসছে। দুইটা ফিগার হবে, একটা মনে করো উইন্ডওয়ার্ড সাইডের জন্য আঁকছো আর একটা মনে করো লিওয়ার্ড সাইডের জন্য আঁকছো। ওকে, সেম একইভাবে এই ডিরেকশনটা তোমার পজিটিভ এক্স এক্সিস চিন্তা করতেছো আর তোমার এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস চিন্তা করতেছো। যেহেতু উইন্ডটা হচ্ছে তোমার ট্রাসের সারফেসের সাথে অথবা পার্লিনের সাথে পারপেন্ডিকুলারলি আসতেছে, সুতরাং আমার উইন্ডের ইফেক্টটা কন্ট্রিবিউশনটা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে আসবে। আচ্ছা, দুইটা সেম ফিগার ড্র করছি, একটা আমরা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডের জন্য চিন্তা করব, একটা হচ্ছে আমরা লিওয়ার সাইডের জন্য চিন্তা করব। আচ্ছা, তো আমি কি বললাম যে যদি তোমার প্রেসারটা তোমার হচ্ছে কি বলে প্রেসার পজিটিভ হয় তখন আমরা থ্রাস্ট বলতেছি, প্রেসার নেগেটিভ হলে আমরা বলতেছি সাকশন। তো এখানে দেখো দোনোটা প্রেসারই নেগেটিভ আসছে। আমি যখন এই প্রেসারকে হচ্ছে পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করে দিচ্ছি, ওকে, এই এক্সাম্পলের জন্য মানে ম্যানুয়ালে যে এক্সাম্পল দেয় সেই অনুযায়ী পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করে দিচ্ছি, তখন আমরা কি পাউন্ড পার ফিটে পেয়ে গেছি। ওকে, উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড ডিরেকশনে পাউন্ড পার ফিটে ইউডিএল কত পেয়ে গেছি। এখন এই ইউডিএলটা, আচ্ছা এখন এই ইউডিএলটা যদি আসে, আমরা কি বলছি, যদি হচ্ছে নেগেটিভ প্রেসার হয় তাহলে সেটা টেনসাইল ফোর্স, দ্যাট মিনস সে আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ওকে,
টেনসাইল ফোর্স আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। সুতরাং আমাদের এখানে যে উইন্ড প্রেশার উইন্ডওয়ার্ড সাইডের ভ্যালুটা নেগেটিভ আসছে, এর মানে হচ্ছে তোমার টেনসাইল ফোর্স তাহলে আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। তাহলে আমাদের যে লোডটা আসতেছে এই লোডটা কাজ করবে কিন্তু তোমার আউটওয়ার্ড ডিরেকশন। একইভাবে আমার লিওয়ার সাইডেও তোমার প্রেশারটা আসছে নেগেটিভ, তাহলে আমি সেখান থেকে যে হচ্ছে লোডটা পাইলাম ইউডিএল লিওয়ার সাইডে সেটাও আসতেছে নেগেটিভ। এর মানে কি আসলে আমার টেনসাইল ফোর্স সুতরাং আমার ডিরেকশন হবে কি আউটওয়ার্ড ডিরেকশন। দুটোটার ক্ষেত্রে আউটওয়ার্ড ডিরেকশন আসছে। এখন যদি প্রশ্ন হইতো যে হ্যাঁ তোমার অলওয়েজ আউটার ডিরেকশনে আসবে, এই ডিরেকশনেই তোমার হচ্ছে কম্পোনেন্টটা থাকবে সামথিং পাউন্ড পার লোড, কিন্তু তোমার উইন্ডোর সাইড তো পজিটিভও আসতে পারে। যাদের উইন্ডোর সাইডের ক্ষেত্রে প্রেশার পজিটিভ আসছে তাদের ইউডিএলটাও কি আসবে পজিটিভ। আর ইউডিএল পজিটিভ আসা মানে কি তখন কিন্তু তার হচ্ছে ডিরেকশন অফ দ্য লোড হয়ে যাবে হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে। ওকে, এই সাইড থেকে ইনওয়ার্ড মানে কি আমি এটাকে চাইলে এইভাবে আঁকতে পারি। ওকে, এর মানে কি সে হচ্ছে নেগেটিভ ওয়াই ডিরেকশনে কাজ করতেছে। যদি তোমার উইন্ডোর সাইডের প্রেশার পজিটিভ দ্যাট মিনস ইউডিএল পজিটিভ হয় তাহলে তোমার হয়ে যাচ্ছে কিন্তু কম্প্রেসিভ ফোর্স। তাহলে কি ইনওয়ার্ড ডিরেকশনে সে ট্রাস সারফেসের উপরে ইনওয়ার্ড ডিরেকশনে মানে ট্রাস না মানে পার্লিনের উপরে সে কিন্তু ইনওয়ার্ডলি কাজ করবে। আচ্ছা, তো আমি আমি চিন্তা করতেছি যে তোমাদের এই ক্ষেত্রে ব্যাখ্যার পারপাসে একটা উইন্ডোড রাখতেছে একটা লিওয়ার্ড রাখতেছে। লিওয়ার্ড যেহেতু একটা থাকতেছে সুতরাং তোমরা বুঝবা। আমি মনে করো ধরে নিলাম যে আমার উইন্ডোর সাইডের প্রেশারটা পজিটিভ আসছে, তাহলে প্রেশার পজিটিভ আসা মানে থ্রাস্ট হইছে, সুতরাং প্রেশার থেকে আমি পালিন স্পেসিং দিয়ে গুণ করে যে লোডটা পেলাম সেটাও আসতেছে কম্প্রেসিভ ফোর্স, এর মানে ইনওয়ার্ড ডিরেকশন এভাবে কাজ করতেছে। ফাইন, তো এখন দেখো আমার এক্স ডিরেকশন বরাবর কিন্তু উইন্ড লোডের কোনো কন্ট্রিবিউশন নাই। সুতরাং আমার এক্স ডিরেকশন বরাবর যে টোটাল লোডটা আসবে, কম্বাইন যে টোটাল ডাব্লিউ এক্সটা আসবে সেটা কিন্তু আসলে কোনো পার্থক্য হয় না। গত ক্লাসে যে ডাব্লিউ ডিএলএক্স এক্স ইউজ করছো সেটাই আছে। ওকে, সুতরাং ডাব্লিউ ডিএলএক্স এর মানে এক্স ডিরেকশনের কিন্তু লোডের কোনো চেঞ্জ হয় নাই, ডাব্লিউ ডিএলএক্স ই আছে। কিন্তু ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু লোডের চেঞ্জ আসছে। কিভাবে চেঞ্জ আসছে তুমি এখন দুইটা কেস চিন্তা করবা। একটা কেস চিন্তা করবা যে শুধুমাত্র এখান থেকে দেখাই কন্ট্রিবিউশন আসে নাই এক্স ডিরেকশনে। যে ডাব্লিউডিএল এক্স থেকে যে লোডটা আসতেছে শুধুমাত্র এক্স ডিরেকশনে সেই লোডটাই কাজ করতেছে, ও উই লোডে কিন্তু কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে ডাব্লিউডিএল ওয়াইও কাজ করতেছে, এট দ্য সেম টাইম তোমার হচ্ছে উই লোডও কাজ করতেছে। তুমি দুইটা কম্বিনেশন ওয়াই লোডের জন্য চিন্তা করতে হবে। একটা হচ্ছে ডাব্লিউ ডিএল ওয়াই এর সাথে ডাব্লিউ হচ্ছে উইন্ডোয়ার সাইড। ওকে, আমি যদি বলি ডাব্লিউ উইন্ড লোড উইন্ডোয়ার সাইড, আরেকটা জিনিস তোমাকে কনসিডার করতে হবে ডাব্লিউ ডিএল ওয়াই ডিরেকশনের সাথে যদি উইন্ড লোডটা লিওয়ার সাইড কনসিডার করি, মানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে যে কোন সাইডটা কনসিডার করলে তোমার হচ্ছে ডাব্লিউ ডিএল ওয়াই ডিরেকশনের কম্বাইন লোডটা বেশি আসতেছে। ওকে, আমাদের ওইটা কনসিডার করতে হবে। কারো যদি মনে করো ডাব্লিউ এই যে এখানে যে ডাব্লিউ ডিএল এই লোডটা হচ্ছে মনে করো 10 পাউন্ড পার ফিট। ওকে, এবং ডাব্লিউএস যেটা সেটা মনে করো আসছে 20 পাউন্ড পার ফিট। আর এখানে যে লিওয়ার সাইডের ডাব্লিউ উইল লোড সেটা আসছে মনে করো 30 পাউন্ড পার ফিট। ওকে, সে সাপোজ। তাহলে দেখো আমার ডাব্লিউ ডিএলওয়াই যেই ডিরেকশনে কাজ করতেছে আমার উইন্ডোয়ার সাইডের কিন্তু লোডটাও সেম একই ডিরেকশনে কাজ করতেছে। আমার ডাব্লিউ ডিএলওয়াই যে ডিরেকশনে কাজ করতেছে উইন্ড লোড অ্যালং মানে উইন্ড লোড উইন্ডোয়ার সাইডেরটাও সেম একই ডিরেকশনে কাজ করতেছে। তাহলে আমি যদি এই দুইটা কম্বিনেশন চিন্তা করি তাহলে কিন্তু আমার নেগেটিভ ওয়াই ডিরেকশনে টোটাল সাম হয়ে যাচ্ছে। আমি যখন কম্বাইন বের করতে চাচ্ছি যে ওয়াই ডিরেকশনে কম্বাইন কত লোড আসতেছে, আমি যদি ডেড লোড এবং উইন্ডোয়ার সাইড কনসিডার করি তাহলে কিন্তু দুইটা কম্পোনেন্ট সাম হয়ে যাচ্ছে যেহেতু দোনোটার ডিরেকশন একই দিকে। তাহলে যোগ করলে কত আসতেছে আমার 10 প্লাস 20 30 পাউন্ড পার ফিট আসতেছে যদি আমি উইন্ডোর সাইডের লোডটা হচ্ছে উইন্ড লোডটা চিন্তা করি। আর
দেখো আমার, আমি যদি এই ডেড লোড এবং হচ্ছে লিভার সাইডেরটা চিন্তা করি, আমার WDLY লোড আসতেছে নেগেটিভ ওয়াই এক্সিস ডিরেকশনে, এবং তোমার উইন লোডের লিভার সাইডের উইন লোডটা আসতেছে কি পজিটিভ ওয়াই ডিরেকশনে। ওকে, এইদিকে লিভার সাইডের হচ্ছে উইন্ড লোডটা কাজ করতেছে আপওয়ার্ড ডিরেকশনে, এবং WDLY হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, ডাউনওয়ার্ড না অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়াই ডিরেকশনে। তাহলে আমি যদি এই দুইটা কেস চিন্তা করি, মানে ডেড লোডের কেস এবং হচ্ছে উইন্ড লোড ইন লিভার ডিরেকশন, তাহলে এই দুটোটার সাম করলে আসলে কি দুজনের ডিরেকশন ডিফারেন্ট হওয়ার কারণে ওয়াই ডিরেকশনে যে টোটাল লোডটা কাজ করতেছে সেটা কি বিয়োগ হয়ে যাচ্ছে না? আমি যদি এই ডিরেকশনটাকে সে সাপোজ পজিটিভ, মানে তুমি তোমার খালি পার্থক্যটা ম্যাটার করে, তুমি একটা ডিরেকশন যদি পজিটিভ ধরো অবশ্যই কি আরেকটা ডিরেকশন নেগেটিভ হবে। তো আমরা এটা বের করার সময় হচ্ছে জাস্ট আমাদের জন্য ম্যাটার করে মডুলাস। ওকে, মানে আমাদের জন্য ম্যাটার করে হচ্ছে খালি হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুটা। তাহলে WDLY যদি 10 হয় এবং যেহেতু তোমার লিভার্স মানে দুজনের ডিরেকশন আলাদা, তাহলে আলটিমেটলি হিসাব করলে কত, আমি খালি হচ্ছে আমাদের ডিফারেন্সটা ম্যাটার করে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা না, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র অ্যাবসোলিউট ভ্যালুটা নিব, এই কারণে মডুলাস সাইন দিছি। ওকে, তাহলে এখন দেখো লক্ষ্য করে যে আমি যদি ডেড লোডের সাথে উইন্ডোয়ার সাইডের উইন্ড লোডটা কনসিডার করি, তখন আমার লোড আসতেছে 30 পাউন্ড পার ফিট। আর যদি আমি ডেড লোডের সাথে লিওয়ার সাইডের হচ্ছে উইন্ড লোডটা কনসিডার করি, তখন আমার লোড আসতেছে 20 পাউন্ড পার ফিট। তো আমাদের কাজ ওইটাই যে আমি কোন সাইডটা, মানে এই দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বড়, সেই ভ্যালুটাই হচ্ছে আমার WY হবে। ওকে, কোন ভ্যালুটা বড় সেটাই হচ্ছে আমার WY হবে, দ্যাট মিনস ওয়াই ডিরেকশনের লোড, টোটাল লোড, কম্বাইন লোড। যেহেতু আজকে আমরা ডেড লোড প্লাস উইন লোড দুটোই কনসিডার করছি, সুতরাং আমরা দেখলাম যে এক্স ডিরেকশনে উইন লোডের কোনো কন্ট্রিবিউশন নাই, তাই এক্স ডিরেকশনের দ্যাট মিনস WX টা আসলে WDLXই, মানে হচ্ছে ডেড লোডের। এর ক্ষেত্রে দেখলাম যে আমরা যদি ডেড লোডের সাথে উইন্ডোয়ার সাইড চিন্তা করি তাহলে টোটাল লোড কত আসে, আর যদি ডেড লোডের সাথে লিভার সাইড চিন্তা করি লোড, তাহলে কত আসে। এই দুটো লোডের মধ্যে যেই ভ্যালুটা বড় আসবে, আমি এখানে ব্যাখ্যা করতে যে হচ্ছে তোমার লিভার সাইডেরটা ছোট আসছে, লিভার সাইডেরটাও কারো বড় আসতে পারে, ঠিক আছে। যার যে এই দুটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বড় আসবে সেই লোডটাই হবে তোমার WY। তারপরে বাকি ফুল প্রসেস সেম আছে, যেরকম আমরা একইভাবে ডিজাইন ডেড লোডের ক্ষেত্রে দুই কম্পোনেন্টে হচ্ছে তোমার লোড কত আসছে দুই এক্সিস বরাবর বের করছি, আজকেও সেম একইভাবেই করলাম যে কম্বাইনটা আমাদের এক্স এক্সিস বরাবর কোনো কিন্তু কন্ট্রিবিউশন আসে নাই উইন্ডের, যেহেতু উইন্ডটা কাজই করতেছে ওয়াই ডিরেকশন বরাবর। ওকে, উইন্ড কাজই করতেছে ওয়াই ডিরেকশন, হয় ইনওয়ার্ড ডিরেকশনে না হয় আউটওয়ার্ড ডিরেকশনে। ইনওয়ার্ড ডিরেকশনে কখন হচ্ছে, যখন আমার প্রেসারটা পজিটিভ বা থ্রাস্ট হচ্ছে, তখন সেখান থেকে আমরা যে ফোর্সটা পাচ্ছি সেটা কম্প্রেসিভ ফোর্স হচ্ছে। আর যদি আমাদের প্রেসারটা নেগেটিভ হয় তাহলে আমাদের সাকশন হচ্ছে, দ্যাট মিনস আমরা টেনসাইল ফোর্স পাচ্ছি সেই প্রেসার থেকে, নেগেটিভ প্রেসার থেকে। তখন আমার আউটার ডিরেকশনে হচ্ছে লোডটা কাজ করতেছে, উইল লোডটা। তখন আমি হয় এই দুইটা কম্বিনেশন একবার চিন্তা করছি, আবার ডেড লোডের সাথে লিওয়ার্ডের কম্বিনেশনটা চেক করছি। এই দুইটা কম্বিনেশনের মধ্যে যে কম্বিনেশনের লোডটা বড় আসবে সেটাই হচ্ছে আমার ওয়াই ডিরেকশনের টোটাল কম্বাইন্ড লোড। তাহলে আমি এখন এক্স ডিরেকশনের টোটাল লোড কত সেটাও জানি, এটা আসলে WDLX এর সমানই হবে, এবং ওয়াই ডিরেকশনের কম্বাইন্ড লোড কত সেটাও জানি, যেটা কিনা 30 পাউন্ড পার ফিট হবে। তাহলে তুমি এখন দোনো এক্সিস বরাবর টোটাল WDL মানে হচ্ছে এক্স ডিরেকশন বরাবর টোটাল ইউডিএল কত জানো, ওয়াই ডিরেকশন বরাবর টোটাল ইউডিএল কত আসছে সেটা জানো। সেম একই প্রসেসে আমরা যেরকম ভাবে হচ্ছে MXX এবং MYY বের করছি, সেম একই প্রসেসে এখানে যেটা WDLY লেখা আমাদের, এটা এই MXX মোমেন্টটা তৈরি হবে কিসের কারণে, WY যেটা। ওকে, এখানে যেটা WY বের করলাম, এই WY এর লোডের কারণে হচ্ছে আমার হচ্ছে MXX মোমেন্টটা তৈরি হবে, এবং হচ্ছে WX এর জন্য হচ্ছে MYY তৈরি হবে। লাস্ট ক্লাসেও বলছিলাম MYY এর ক্ষেত্রে দুইটা মোমেন্ট আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তোমরা অলরেডি একটা রিপোর্ট করছো, তোমাদের আইডিয়া হয়ে গেছে আসলে এই দুইটার মধ্যে এই তোমার এই ভ্যালুটাই বড় আসবে, কারণ 1/32 এর ভ্যালু 9/512 থেকে বড়ই আসে। তো তোমরা চাইলে দোনোটাই লেখে করতে পারো, অথবা মানে যেটা বড় আসে সেটাও লিখতে পারো। ওকে, কারণ আমরা কি আলটিমেটলি কিন্তু এফ এর সূত্র বসানোর সময় এই দুইটা ভ্যালুর মধ্যে যেই
ওয়াই এর ভ্যালুটা বড় ছিল সেটা নিয়ে কাজ করছি। তো তাহলে দেখো আমরা লোড পেয়ে গেছি, সেটার করেসপন্ডিং সেম একই নিয়মে তুমি দুই ডিরেকশনের মোমেন্ট বের করে ফেলবা। সেম একইভাবে তোমার হচ্ছে এই ফর্মুলার মধ্যে হচ্ছে ওই কিপ ফিট থেকে কিপ ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ দিবা মোমেন্টকে। তারপরে 4 থেকে একেবারে লোয়েস্ট সেকশন থেকে স্টার্ট করবা। লোয়েস্ট সেকশন থেকে স্টার্ট করে করে যেই সেকশনের জন্য তোমার এফ এর ভ্যালুটা অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হবে সেই সেকশনটাই হচ্ছে তোমার এডিকুয়েট। একই প্রসেসে তোমরা এই 3টা সেকশন চুজ করবা যাতে নট ওকে ওকে এবং নট ইকোনমিক্যাল কমেন্ট করতে পারো, এবং ফাইনালি তোমাদের সেলফ ওয়েটের চেকটা দিতে হবে। ওকে, তো সেলফ ওয়েটের চেক দেওয়ার পরে তোমার মনে করো এই ডিজাইন থেকে তুমি হচ্ছে আর একটা সেকশন পাইলা। ওকে, এখন গত ক্লাসে ল্যাব রিপোর্ট 1 থেকে তুমি ডিজাইন অফ পার্লিনের একটা সেকশন পাইছো কনসিডারিং ডেড লোড অনলি, আর আজকের এইটা থেকে তুমি আরেকটা পার্লিনের সেকশন পাবা ডিজাইন অফ পার্লিন কনসিডারিং বোথ ডেড লোড প্লাস উইন লোড। এই দুইটা সেকশনের মধ্যে যেই সেকশনটা বড় হবে ফাইনালি সিলেক্টেড সেকশন ফর পার্লিন। ওকে, ইউজুয়ালি উইন প্লাস ডেড লোড দুটোটা কনসিডার করে যেই সেকশনটা আসে সেই সেকশনটাই বড় আসে। ওকে, তাহলে ডিজাইন অফ পার্লিনের শুধুমাত্র ডেড লোড কনসিডার করে যেই সেকশনটা আসতেছে এবং ডিজাইন অফ পার্লিন ডেড লোড প্লাস উইন লোড দুটোটা কনসিডার করে যেই সেকশন আসতেছে, এই দুটো সেকশনের মধ্যে যেই সেকশনটা বড় সেই সেকশনটাই হচ্ছে আসলে আমাদের পার্লিনের সেকশন। এই সেকশনটা ইউজ করে হচ্ছে আমরা হচ্ছে ট্রাসটা কনস্ট্রাক্ট করব। এই হচ্ছে ডিজাইন অফ পার্লিন কনসিডারিং বোথ ডেড লোড অ্যান্ড উইন লোড।